এই তো নই ওঠ, কত বেলা হয়ে গেল। আর একটু ঘুমোই না আম্মু। আরে 9টা বেজে গেছে, এবার ওঠ। আজ তোর ইউনিভার্সিটির প্রথম দিন। আমি এক লাফে বিছানা থেকে উঠে পড়লাম। তারপর আম্মুকে বললাম, আজ আমার ভার্সিটির প্রথম দিন, আর তুমি আমাকে এখনই ডাকছো? কেন আগে ডেকে দিতে পারোনি? আমি তো সেই কখন থেকেই ডাকছি, তুই নিজেই উঠছিস না। যাই হোক, তাড়াতাড়ি রেডি হলাম ভার্সিটি যাওয়ার জন্য। আচ্ছা, প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম তনয়, অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। আব্বু আর আম্মুর একমাত্র সন্তান। আমার আর কোনো ভাই বোন নেই। আব্বু সরকারি কর্মকর্তা আর আম্মু হলেন গৃহিণী। আমরা মধ্যবিত্ত হলেও আমাদের পরিবার মহান আল্লাহর রহমতে অনেক সুখী। আর আমার আব্বু আম্মু আমার সাথে অনেক ফ্রি। আব্বুর বদলির কারণে এই শহরে এসেছি, তাই এখানকার একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি। আজ আমার প্রথম ক্লাস, তাই একটু আগেই ভার্সিটির জন্য রওনা দিয়েছি। ভার্সিটি আমাদের বাসা থেকে বেশি দূরে না, যেমন ধরেন হেঁটে আসলে 10 থেকে 15 মিনিট লাগে, তাই হেঁটেই আসছি। ভার্সিটির সামনে চলে আসলাম। আজ আমার প্রথম দিন, তাই ক্যাম্পাসটা ভালো করে ঘুরে দেখছি। হঠাৎ চোখ গেল একটু দূরে। ক্যাম্পাসের সব ছাত্রছাত্রীরা জড়ো হয়েছে সেখানে। ব্যাপার কি সেটা দেখার জন্য সামনে এগিয়ে গেলাম। ছাত্রছাত্রীদের ভিড়ের মধ্যে দিয়ে ভিতরে গেলাম কি হচ্ছে সেটা দেখার জন্য। ভিতরে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখে তো আমার কপাল বেয়ে ঘাম পড়ছে। ভিতরে দেখলাম একটা মেয়ে 3-3টে ছেলেকে একাই মারছে। মেয়ের হাতে হকি স্টিক, তা দিয়ে ছেলেগুলোকে উত্তম মধ্যম দিচ্ছে। মনে মনে ভাবছি, আল্লাহ, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? ভার্সিটির প্রথম দিনই মারামারি দেখছি, তাও আবার একজন মেয়ে 3টে ছেলেকে মারছে। আমি তো ভয়ে শেষ, তাই তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলাম। সোজা চলে গেলাম ভার্সিটির প্রধানের কাছে। রুমের বাইরে থেকে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম সালাম। হুম, ভিতরে আসো। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি স্যার, ভালো। তোমাকে তো এই ভার্সিটিতে এর আগে কখনো দেখিনি। স্যার, আমি হলাম তনয়। এবছর নতুন ভর্তি হয়েছি অনার্স ফাইনাল ইয়ারে। ও, তুমি তো নয়। তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি, আর তোমার আব্বুর সাথে গতকাল কথা হয়েছে। হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আর কোনো সমস্যা হলে আমাকে বলবে। জি স্যার। এখন তাহলে ক্লাসে যাও, কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু হবে। আমি তোমার ক্লাস টিচারকে বলে দেব যেন তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। স্যার, কিন্তু আমি তো ক্লাসরুম কিছুই চিনি না, যদি বলে দিতেন। নতুন ভবনের 3য় তলায় 2য় রুমটি হলো তোমাদের। ধন্যবাদ স্যার, তাহলে এখন আমি আসি। আসার সময় ভেবেছিলাম ক্যাম্পাসের গন্ডগোল সম্পর্কে স্যারকে বলবো। তারপর ভাবলাম আজই আমার এই ভার্সিটির প্রথম দিন, আর আজই যদি স্যারের কাছে বিচার দিই তাহলে বিষয়টা ভালো দেখায় না। তাই স্যারের কাছে থেকে বিদায় নিয়ে চলে আসলাম ঠিকানা মতো। ক্লাসরুমে এসে ভাবছি কোথায় বসবো। দেখলাম একটা ছেলে একাই বসে আছে। দেখে মনে হচ্ছে ছেলেটা সিধে সাদা, তাই ছেলেটার পাশে বসলাম। হ্যালো, আমি তনয়। ছেলেটার দিকে হাত বাড়িয়ে বললাম। হ্যালো, আমি শাকিল। আর তোমাকে দেখে মনে হচ্ছে এই ভার্সিটিতে নতুন। আমার সাথে হাত মিলিয়ে বলল, হুম, গতকালই ভর্তি হয়েছি, আর আজ ক্লাস করতে আসলাম। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। ওকে, আজ থেকে তাহলে আমরা বন্ধু। শাকিলের সাথে কথা বলে বুঝতে পারলাম শাকিল খুব মিশুকে, যার জন্য অল্প সময়ের মধ্যেই আমরা বন্ধু হয়ে গেলাম। কিছুক্ষণ পর ঘন্টা পড়ল, সব ছেলেমেয়েরা ক্লাসে আসতে লাগলো। হঠাৎ আমার চোখ দরজার কাছে আটকে রইল, কারণ ক্যাম্পাসে যে মেয়েটা ছেলেগুলোকে মারছিল ওই মেয়েটা ক্লাসে প্রবেশ করছে, সাথে তার বান্ধবীরাও। সবাই মেয়েগুলোকে সাইড দিচ্ছে ভিতরে আসার জন্য। মেয়েগুলো ক্লাসের লাস্ট বেঞ্চে গিয়ে বসলো। কিছুক্ষণ পর স্যার আসলো। সবাই দাঁড়িয়ে স্যারকে সালাম দিলাম। স্যার সালামের জবাব দিয়ে সবাইকে বসতে বলল। তারপর স্যার বলল, তনয় নামে আজ নতুন কে এসেছে? আসসালামু আলাইকুম স্যার, আমি তনয়। আমি দাঁড়িয়ে পরিচয় দিলাম। এদিকে আসো। জি স্যার, আসছি। স্যারের কাছে যেতে যেতে বললাম, এ হলো তনয়, তোমাদের নতুন বন্ধু, খুবই মেধাবী স্টুডেন্ট। তারপর সবাই আমার দিকে তাকালো আর আমার সাথে পরিচয় করলো। যাও নিজের জায়গায় গিয়ে বসো। তারপর আমি চলে আসলাম নিজের জায়গায়। ক্লাস শেষ করে আমি আর শাকিল ক্যান্টিনে গিয়ে বসলাম। দেখলাম গুন্ডি মেয়েগুলো সেখানে বসে আড্ডা দিচ্ছে।
কি রে তনয়, কি খাবি বল? তোর যা খেতে ইচ্ছে তাই অর্ডার কর, আজ আমি বিল দেব। আর হ্যাঁ, আগামীকাল কিন্তু তোকে বিল দিতে হবে, বলে দিলাম। বলেই আমরা দুজনে হাসাহাসি করছি। শাকিল খাবার অর্ডার করলো। আমরা দুজন মিলে খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে চলে আসলাম ক্লাসে বাকি ক্লাসগুলো করার জন্য। যথাক্রমে বাকি ক্লাসগুলো শেষ করলাম। ক্লাস শেষ করে রুমের বাইরে বেরিয়ে আসলাম আমি আর শাকিল। দুজনে ক্যাম্পাসে হাঁটছি। হঠাৎ কিসের সাথে যেন আমার পা আটকে গেল। আমি নিজেকে সামলাতে না পেরে পড়ে গেলাম। পরে অনুভব করলাম আমি মাটিতে পড়িনি, পড়েছি কারোর কোলের ওপর। হঠাৎ কারো চিৎকার শুনতে পেলাম। আমি যার ওপর পড়েছি মনে হয় সেই চেঁচিয়ে উঠল। গলার আওয়াজ শুনে বুঝলাম এটা কোনো মেয়ে, তাই আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। আর আমার সাথে মেয়েটা উঠে দাঁড়ালো। যেই মেয়েটাকে সরি বলতে যাব তখনই তার মুখের দিকে তাকালাম। মেয়েটাকে দেখে তো আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল, কারণ আমি যার কোলে পড়েছি মেয়েটি আর কেউ নয়, সকালে সেই গুন্ডি মেয়েটা। আল্লাহই জানেন এই মেয়ে আমাকে কি অবস্থা করবে। মেয়েটি কিছু বলার আগেই আমি বললাম, সরি আপু, আমি জেনে বুঝে আপনার উপরে পড়িনি। বলেই দিলাম এক দৌড়। আর আমাকে কে ধরে? এক দৌড়েই বাসার নিচে চলে আসলাম। বাসায় যাওয়ার আগে আবার রাস্তায় আসলাম। চারিদিকে উকি দিয়ে দেখলাম, না, মেয়েটা আমার পিছনে আসেনি। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। এইবারের মতো না হয় বেঁচে গেলাম, কিন্তু আগামীকাল আমার কি হবে? আল্লাহ, আমাকে ওই গুন্ডি মেয়েটার হাত থেকে রক্ষা করো। বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। কি রে তনয়, কি হয়েছে? তো কেমন দেখাচ্ছে কেন রে? না আম্মু, কিছু হয়নি। দেখো না রাস্তায় কি রোদ, তাই এমন লাগছে। আচ্ছা, এখন ভিতরে আয়। তারপর আমি চলে গেলাম আমার রুমে। ব্যাগটা রেখে বাথরুমে ঢুকলাম। তারপর মাথার ওপর ঝর্ণাটা ছেড়ে দিলাম। অনেকক্ষণ ধরে গোসল করে বেরিয়ে আসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু চিন্তায় ঘুম আসছে না। অনেক চেষ্টা করে তারপর ঘুমালাম। আর ঘুম ভাঙলো আম্মুর ডাকে। আর কত ঘুমাবি? এবার উঠে পড়। কয়টা বাজে আম্মু? এখনই ডাকছো কেন? 5টা বাজে, তো এখন ওঠ। তো কি হয়েছে? এত ভোরে ডাকছো কেন? ভার্সিটি তো 10টায়। এই তোর মাথা ঠিক আছে তো, নাকি পাগল টাগল হলি? কেন, কি হয়েছে? এখন বিকাল 5টা বাজে, গাধা কোথাকার। কথা শুনিয়ে আম্মু চলে গেল। আমি মাথা চুলকাচ্ছি আর ভাবছি, ওই গুন্ডি মেয়ের কারণে মনে হয় আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। তারপর হাত মুখ ধুয়ে হালকা পাতলা নাস্তা করে নিলাম। তারপর বাকি বিকেলটা ছাদে গিয়ে কাটালাম। সন্ধ্যার সময় পড়তে বসলাম। কিছুক্ষণ পর আব্বু আসলো অফিস থেকে। পড়া থেকে উঠে আব্বুর সাথে আড্ডা দিতে চলে আসলাম। নতুন ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? আব্বু, ভালোই কেটেছে। আব্বুর কথায় কলেজে সেই গুন্ডি মেয়েটার কথা আবারও মনে পড়ে গেল। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবে, কেমন? জি আব্বু। আব্বুর সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ডিনার শেষ করে আমি রুমে এসে শুয়ে পড়লাম। ঘুমানোর আগে একটু ফেসবুকে ঘুরে আসলাম। ফেসবুকে কিছুক্ষণ অনলাইন থেকে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল ফজরের আজানের ধ্বনিতে। মনে মনে ভাবছি, জীবনে কতই না ভুল করেছি, আর মহান আল্লাহর ইবাদতের কথা আর নাইবা বললাম। তাই এই ফজরের আজানের সময় প্রতিজ্ঞা করছি, যত সমস্যাই হোক না কেন নামাজ ছাড়ব না। তাই বিছানা থেকে উঠে পড়লাম। তাড়াতাড়ি বাথরুমে গিয়ে অজু করে বাসা থেকে বেরিয়ে আসলাম মসজিদে যাওয়ার জন্য। মসজিদ আমাদের বাসার কাছেই। তারপর নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলাম। কেন জানি না আজকের ভোরটা আমার কাছে অন্যরকম লাগছে। এসব চিন্তা করতে করতে রাস্তায় কিছুক্ষণ হেঁটে বাসায় চলে আসলাম। ভার্সিটির তো এখনও অনেক সময় বাকি, তাই আবারও ঘুমিয়ে গেলাম। আর ঘুম ভাঙলো আম্মুর ডাকে। ঘুম থেকে উঠে নাস্তা করলাম। এখন আমার ভার্সিটি যাওয়া হয়ে গেছে। আমি তো ভয়ে এখনই ঘেমে একাকার, কিন্তু নতুন ভর্তি হয়েছি, মিসও করা যাবে না। শতচিন্তার অবসান ঘটিয়ে রওনা হলাম ভার্সিটির জন্য। আম্মুকে বলে চলে আসলাম। ভার্সিটির সামনে এসে দেখি গুন্ডি মেয়েটা আর তার বান্ধবীরা ভার্সিটির গেটের সামনেই বাইকে বসে আছে। ভাবছি, আমি কি আবার বাসায় ফিরে যাব নাকি? অমনি মনে হলো মেয়েটা আমাকে দেখে ফেলেছে। আর একটাও কথা বলবি না। তুই জানিস আমি কে? ও আমায় ধমক দিয়ে বলল। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ওই, কথা বলছিস না কেন? আপনি তো বললেন কথা না বলতে। মুখে মুখে কথা বলছিস? তোকে তো আজ। কথাটা বলেই ও আমার গালে থাপ্পড় দিতে যাবে, আর আমি তখনই আমার চোখ বন্ধ করে ফেললাম। ভাবছি, কেন যে এই ভার্সিটিতে ভর্তি হয়েছি, আল্লাহ হয়ে গেছে।
আর বলবো না। কিন্তু আমি আপনাকে কি বলে ডাকবো? আজ থেকে তুই আমাকে আমার নাম ধরে ডাকবি। কিন্তু আমি তো আপনার নাম জানি না। কি? তুই আমার নাম জানিস না? তার আগেই আমার উপর এসে পড়েছিস। বললাম তো, আমি জেনে বুঝে পড়িনি। গতকালের জন্য আবারও সরি বলছি। বুঝলাম। আমার নাম তানিয়া, তোর নাম ওই তো নয়। আর এক পা সামনে গেলে তোর হাত পা ভেঙে রেখে দেব, এই বলে রাখলাম। তানিয়ার এমন কথা শুনে আমি সেখানেই থমকে দাঁড়ালাম। আল্লাহই জানেন এবার আমার কি অবস্থা করবে। তানিয়া এবং তার বান্ধবীরা আমার কাছে আসলো। ওই, তুই আমার কথা শুনতে পাস না? তানিয়া আমার মুখের কাছে আঙুল এনে বলল। আমি না শোনার ভান করে বললাম, আপনি আমাকে ডাকছিলেন নাকি? তুই আমার সাথে ফাজলামো করিস? তোর সাহস তো কম নয়। আমি আসলেই। লীলা, ফারিয়া, তোরা বাসায় চলে যা। আর শাকিল, তুইও যা। আমি আর তনয় পরে আসছি। আমাকে আর কিছু বলতে না দিয়ে তানিয়া বলতে লাগলো। তারপর নীলা বলল, কোথায় যাবি দুজনে? তোদের না জানলেও চলবে, তোরা বাসায় যা। ওরা সবাই চলে গেল আর আমি গাধার মতো দাঁড়িয়ে এতক্ষণ ওদের কথা শুনছিলাম। ওই দিকটায় চল। বিশ্বাস করেন, আমি কিছুই করিনি। আমি কি বলেছি তুই কিছু করেছিস? তাহলে আমাকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? এত প্যাচাল বাদ দিয়ে আমার সাথে চল তো। তানিয়া আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ক্যাম্পাসের এক কোণে কিছু গাছপালা আছে এবং বসার জায়গা আছে। দেখলাম এখানে ছাত্রছাত্রীরা জোড়ায় জোড়ায় বসে আছে। তানিয়াকে দেখে সবাই সেখান থেকে চলে যেতে লাগলো। আমি শুধু অবাক হয়ে দেখছি ছাত্রছাত্রীরা তানিয়াকে কত ভয় পায়। তানিয়া আমাকে একটা গাছের নিচে বসালো আর আমি ভয়ে ভয়ে তানিয়াকে বললাম, আমি বাসায় যাব। ওই, আমার সাথে বাচ্চামো ভাব করবি না, বলে দিলাম। তাহলে আমাকে ধরে এনেছেন কেন? তুই সকালে আমাকে কি বলেছিলি? কি বলেছিলাম আমি? তুই বলেছিলি আমি যাই বলবো তুই তাই করবি। আচ্ছা ঠিক আছে, বলুন এখন আমাকে কি করতে হবে? তোমার প্রথম কাজ হলো তুমি এখন থেকে আর আমাকে আপনি আপনি করে বলবে না, কেমন? এই প্রথমবার তানিয়া আমাকে তুমি করে বলল। আমি বললাম, সবাই তো দেখি আপনাকে আপনি করে বলে, তাহলে আমি আবার তুমি করে বলতে যাব কেন? কারণ আমি বলছি তাই। আচ্ছা ঠিক আছে, তাই বলবো। এখন আমি বাসায় যাই। কি? কখন থেকে শুধু বাসায় যাব করছো? বাসায় কি নতুন বউ রেখে এসছো নাকি? সরি আর বলবো না। গুড। এখন চলো, আমাকে ফুচকা খাওয়াবে। আমি তোমাকে কেন ফুচকা খাওয়াতে যাব? কেন, তুমি নিজে খেতে পারবে না? কি এত বড় কথা? তোকে তো আজ। তানিয়া আবার আমাকে তুই করে বলতে লাগলো আর আমার চুলের মুঠি ধরে জোরে জোরে ঝাঁকড়াচ্ছে আর চেঁচামেচি করছে। আমি তানিয়াকে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দেন, আর বলবো না। তুই আবার আমাকে আপনি করে বলছিস? তুই তো আজ শেষ। তারপর আরও জোরে জোরে ঝাঁকড়াতে লাগলো। প্লিজ আমাকে ছেড়ে দাও, এখন থেকে আমি তুমি করেই বলবো আর ফুচকাও খাওয়াবো। তারপর তানিয়া আমাকে মারা থামিয়ে দিল। সত্যি তো? সত্যি সত্যি 3 সত্যি। তাহলে চলো এখন ফুচকা খেতে যাই। এখন আবার দেখি তুমি করে বলছে। আমি তো কিছুই বুঝতে পারছি না ও কি চাইছে। যাই হোক, আর মার খেতে চায় না, তাই কিছু না বলে রাজি হয়ে গেলাম ফুচকা খাওয়ানোর জন্য। আর বললাম, চলেন। সরি চলো। তানিয়া আমাকে ভার্সিটির পাশের এক ফুচকার দোকানে নিয়ে গেল আর বলল, মামা, ঝাল দিয়ে 1 প্লেট ফুচকা দেন তো। আমি মনে মনে ভাবছি আমার টাকা দিয়ে ফুচকা খাবে আর আমার জন্য অর্ডার দিল না। কি গুন্ডি মেয়ে দেখেছেন, ঠিক আমার টাকা দিয়ে ফুচকা খাচ্ছে। কিছুক্ষণ পর দোকানদার তানিয়ার হাতে ফুচকার প্লেট দিল আর তানিয়া ফুচকার প্লেট নিয়ে আমার কাছে আসলো। তারপর খেতে শুরু করলো। এই, হাঁ করো। আমার মুখের কাছে একটা ফুচকা এনে ধরলো আর আমি বললাম, না আমি খাবো না, তুমি খাও। ভালোভাবেই বলছি, খেয়ে নাও। তানিয়া চোখ রাঙিয়ে আমায় বলল। রাস্তায় সবার সামনে মার খাবার ভয়ে আমি রাজি হয়ে গেলাম আর বললাম, ঠিক আছে আমার হাতে দাও, আমি নিজেই খেয়ে নিচ্ছি। আমার হাতে কি বিষ আছে? হাঁ করো বলছি। বলেই জোর করে আমার মুখে ফুচকা ঢুকিয়ে দিল। আল্লাহ, এ কেমন ঝামেলায় পড়লাম আমি। এই মেয়ে তো দেখছি আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমাকে আরও কয়েকটা ফুচকা খাইয়ে দিল আর বাকি ফুচকাগুলো তানিয়া নিজেই শেষ করলো। ফুচকা খাওয়া শেষ,
আমি বললাম, ফুচকা খাওয়া তো শেষ হয়ে গেছে, তাহলে এখন আমি বাড়ি যাই, না হলে আম্মু আবার চিন্তা করবে। চলো, আমি তোমায় পৌঁছে দিয়ে আসি তোমার বাসায়। না, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। তাছাড়া আমার বাসা তো বেশি দূরে নয়। ঠিক আছে, সাবধানে যেও। তুমিও সাবধানে যেও। যেই বাসার দিকে হাঁটা দিব তখনই তানিয়া পিছন থেকে ডেকে বলল, এই, আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ? তুমি বাসায় চলে যাও। আমি বাসায় যাব কি করে? আমার রিক্সা করে দাও। কেন? আমি কেন তোমাকে রিক্সা করে দেব? এই তুমিই না বললে আমার সব কথা শুনবে? ওর চোখ দেখেই মনে হচ্ছে চোখ দিয়েই আমাকে গিলে খাবে। আমি বললাম, রাগ করছো কেন? রিক্সা ডেকে দিচ্ছি তো। কি আর করার, সবই আমার কপাল। তানিয়াকে রিক্সা ডেকে দিলাম। আমাকে বাই বলে তানিয়া চলে গেল, আর আমিও বাসার দিকে হাঁটা দিলাম। আমি ভাবছি, এই গুন্ডি মেয়ে আবার আমার কাছে কি চাই? নিজের বাবার এত টাকা রেখে আমার টাকায় রিক্সা করে বাসায় যাচ্ছে। বাহ, কি কপাল আমার। কথাগুলো ভাবতে ভাবতে আমি বাসায় চলে এলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, আজ আসতে এত দেরি হলো যে? তেমন কিছু না আম্মু, ভার্সিটিতে কিছু কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে। বাধ্য হয়ে আম্মুকে মিথ্যা কথা বললাম, না হলে আম্মু আমার 12টা বাজিয়ে ছাড়বে। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। যাচ্ছি। রুমে এসে ব্যাগটা রেখে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে খাওয়া দাওয়া করলাম। মোবাইলে 4:45-এর অ্যালার্ম দিয়ে রাখলাম, যেন ঠিক সময় ঘুম থেকে উঠতে পারি। তারপর দিলাম এক ঘুম। ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। ঘুম থেকে উঠে ভাবলাম, আমি তো এই এলাকায় নতুন, তাই এলাকাটি ঘুরে দেখা হয়নি, একটু ঘুরে দেখলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। ফোন দিলাম শাকিলকে। হ্যালো শাকিল, কোথায় তুই এখন? কেন, আমি তো বাসায়। 5 মিনিটের মধ্যে আমাদের ভার্সিটির গেটের সামনে আয় তো। কেন, কি হয়েছে? এত প্রশ্ন করছিস কেন? আসতে বলেছি, তাড়াতাড়ি আয়। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে থাকার পর শাকিল আসলো। কেন ডাকলি বল। এলাকায় নতুন এসছি, তাই ভাবছিলাম আজ সব কিছু ঘুরে দেখব। আর আমি তো কিছুই চিনি না, তাই তোকে ডাকলাম। এই কথা তো ফোনেও বলতে পারতি, তাহলে আমাকে আর দৌড়ে আসতে হতো না। এমনিতেই তো 20 মিনিট লেগেছে, এখন চল। তারপর আমরা দুজন মিলে পুরো এলাকা ঘুরে দেখলাম। আমাদের ভার্সিটির কিছুটা দূরেই দেখলাম সুন্দর একটা পার্ক আছে। ভালোই হলো, মাঝে মাঝে আসা যাবে। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যাবেলায় বাসায় ফিরলাম। বাসায় আর কোনো কাজ নেই, তাই একটু পড়তে বসলাম। কিছুক্ষণ পর আব্বু আসলো, তাই পড়া থেকে উঠে আব্বুর সাথে আড্ডায় বসলাম। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে ডিনার করে আমার রুমে চলে আসলাম। ঘুমানোর আগে ফেসবুক থেকে ঘুরে আসাটা আমার নিত্যদিনের কাজ, তাই একটু ফেসবুকে অনলাইনে আসলাম, তারপর ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো আম্মুর ডাকে। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। নাস্তা শেষ করে ভার্সিটির জন্য রেডি হলাম। আম্মুর কাছে বিদায় নিয়ে ভার্সিটি চলে আসলাম। ভার্সিটির সামনে এসে দেখি তানিয়া আর তার বান্ধবীরা 4-5টা ছেলেকে কান ধরে উঠবস করাচ্ছে। মনে হয় ছেলেগুলোর কপাল আজ খারাপ, যার জন্য তানিয়ার সামনে পড়েছে। আমাকে দেখলে আবার কি শুরু করবে কে জানে। তাই তানিয়ার চোখের আড়ালে আস্তে আস্তে ক্যাম্পাসে চলে যাওয়াটাই হলো আমার প্রধান কাজ। কিন্তু আমারও কপাল খারাপ, তানিয়ার চোখেই পড়তে হলো। এই তো নয়, এদিকে এসো। আমি তানিয়ার কথা না শোনার ভান করে হাঁটতে লাগলাম। দেখো তো নয়, সব সময় ফাজলামি ভালো লাগে না। এদিকে আসতে বললাম না, তাড়াতাড়ি এসো। ও সরি, তুমি আমাকে ডাকছিলে, আমি ঠিক বুঝতে পারিনি। বলো কি বলবে। আমার থেকে সব সময় এড়িয়ে এড়িয়ে থাকো কেন? কই, এই তো তুমি ডাকলে আর আমি চলে আসলাম। বুঝি বুঝি, সব বুঝি। কি বুঝেছো? কিছু না, বলো কেমন আছো? এতক্ষণ তো ভালোই ছিলাম। মানে? মানে আমি ভালোই আছি, তুমি কেমন আছো? কথা ঘুরিয়ে বললাম। ভালো আছি। এদের এই অবস্থা কেন? আমি ছেলেগুলোকে দেখিয়ে বললাম। আর বলো না, শয়তানগুলোর কত বড় সাহস, ভার্সিটির মেয়েদের ডিস্টার্ব করে। একটাকেও ছাড়িনি। ও আচ্ছা, ভালোই করেছো। ওই থামবি না, উঠবোস করতে থাক। থামলেই আবার প্রথম থেকে শুরু হবে। এবারের মতো আমাদের মাফ করে দেন, জীবনে আর কখনো মেয়েদের ডিস্টার্ব করব না। চুপচাপ কাজ চালিয়ে যা, একদম কথা বলবি না। ভাইয়া, ভাবিকে বললেন না এবারের মতো মাফ করে দিতে? আমি তো ছেলেগুলোর কথা শুনে রীতিমতো অবাক।
ছেলেগুলো বলে কি? তানিয়া আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, আর নীলা ও সাইমাও আমার দিকে তাকিয়ে আছে। ওই, তোদের মাথা খারাপ হয়েছে? কী সব আবোল তাবোল বলছিস? তোদের শাস্তি আরও বেড়ে গেল। এখন থেকে আরও 100 বার উঠবস করবি প্রথম থেকে। সরি ভাইয়া, বুঝতে পারি না, প্লিজ মাফ করে দেন। যা, তোদের মাফ করে দিলাম, তবে আর যেন কখনো মেয়েদের ডিস্টার্ব করতে না দেখি, তাহলে কি করব বুঝতেই পারছিস। জি, আর কখনো মেয়েদের ডিস্টার্ব করব না। কি বলছো? ওদের মাফ করে দিচ্ছ কেন? শোনোনি ওরা কী সব উল্টোপাল্টা বলছিল? ওই, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোদের যেতে বলছি না? ছেলেগুলোকে যেতে দিলে কেন? যেতে দিয়েছি, বেশ করেছি। এখন ক্লাসে চলো তো। আমাকে আর কথা বলতে না দিয়ে ক্লাসে নিয়ে গেল। তানিয়া আর তার বান্ধবীরাও তাদের জায়গায় গিয়ে বসলো। ক্লাসে গিয়ে দেখি শাকিল এখনও আসেনি, তাই শাকিলকে ফোন দিলাম। হ্যালো। হ্যালো, তুই কোথায়? আমি আজ আসতে পারবো না, একটা কাজে আটকে গেছি, তুই ক্লাস কর। ও আচ্ছা। তারপর ফোন কেটে দিলাম। একা একা বসে আছি, তাই ভালো লাগছে না। কিছুক্ষণ পর দেখি আমার কাঁধে কেউ হাত রাখলো। তাকিয়ে দেখি আমাদের ক্লাসেরই একজন মেয়ে। হ্যালো, আমি রিজা। আমি কি আপনার পাশে বসতে পারি? হ্যালো, আমি তনয়। কিন্তু আমাকে পুরো কথা বলতে না দিয়ে মেয়েটা আমার পাশেই বসে পড়ল। আজ আপনার বন্ধু আসেনি? না, শাকিল আজ আসবে না। কি আর করব, তাই বাধ্য হয়ে লিসার সাথেই বসে থাকলাম। কিছুক্ষণ পর দেখি আমাদের কথার মাঝে তানিয়া এসে উপস্থিত হলো। এই মেয়ে, এখান থেকে উঠে অন্য কোথাও গিয়ে বস। কেন? এখানে বসলে সমস্যা কি? ভালোভাবেই বলছি, তুই এখান থেকে সরে যা, নয়তো তুই ভালো করেই জানিস আমি কি করতে পারি। তানিয়ার ভয়ে লিসা অন্য জায়গায় গিয়ে বসলো, আর আমি এতক্ষণ দুজনের কথা শুনছিলাম। তানিয়া এসে আমার পাশে বসে পড়ল আর বলল, অন্য মেয়েদের সাথে তো দেখছি ভালোভাবেই মিষ্টি মিষ্টি করে কথা বলছিস, আর আমার সাথে তো কই এইভাবে কথা বলিস না। কি বলছো এসব? তুই আমার সাথে একদম কথা বলবি না। আরে রাগ করছো কেন? বললাম না কথা না বলতে। আমি আর তানিয়ার সাথে কোনো কথা বললাম না। রাগ করলে করুক, তাতে আমার কি? আর এখানে রাগ করার মতো কি আছে আমি তো সেটাই বুঝলাম না। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো। তানিয়া মন খারাপ করে আমার পাশেই বসে ক্লাস করছে। ক্লাসের অনেকেই আমাদের দুজনকে একসাথে বসতে দেখে অবাক হয়েছে। তানিয়া বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে, কিন্তু কোনো কথা বলছি না। তারপর ক্লাস শেষ হলো। এরই মধ্যে তানিয়ার সাথে একবারও কথা হয়নি আমার। সবাই ক্লাস থেকে চলে গেল। আমি আর তানিয়া এখনও বসে আছি। আমার চুপ থাকা দেখে তানিয়াই প্রথম বলল, এই, আমার খিদে লেগেছে, চলো ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। আমি কোনো কথা বললাম না, চুপচাপ বসে আছি। তাই তানিয়া আমার হাতে ঝাঁকি দিয়ে বলল, এই, কথা বলছি না কেন? না এমনি। দেখো, তুমি আমার সাথে রাগ করতে পারো না। আমাদের দুজনের মাঝে শুধু আমি রাগ করব, আর তুমি শুধু আমার রাগ ভাঙাবে। মেয়েটা আহ্লাদি কণ্ঠে বলল। আমি তাকে বললাম, আমি তোমার রাগ ভাঙাতে যাব কেন? আমি বলছি তাই। এখন চলো ক্যান্টিনে যাব। তারপর প্রায় জোর করেই আমাকে ক্যান্টিনে নিয়ে আসলো। বলো, কি খাবে? আমার খিদে নেই, তুমি খাও। তোমার না খিদে লেগেছে? এই, আমার সামনে এত ভাব দেখাবি না বলে দিলাম। ভালোইভাবে বলছি, কি খাবি তাড়াতাড়ি বল। তোমার যা ভালো লাগে তাই অর্ডার করো। এই তো, গুড। এখন থেকে আমার পছন্দই হলো তোমার পছন্দ, ওকে? ওকে ওকে। আমি মনে মনে ভাবছি, আমার বয়েই গেছে এই গুন্ডির কথা মতো চলতে। নেহাত বাঁচতে হবে, তাই গুন্ডির কথাই হ্যাঁ বলে দিলাম। আমাদের কথার মাঝে তানিয়ার বান্ধবীরাও আসলো। তানিয়া সবার জন্য খাবার অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই আমাদের টেবিলে খাবার দিয়ে গেল। সবাই খাচ্ছে, তবে আমার একটু লজ্জা লজ্জা লাগছে 3টে মেয়ের সাথে বসে খেতে। আমার অবস্থা মনে হয় তানিয়া কিছুটা বুঝতে পেরেছে। কি হলো তনয়, তুমি খাচ্ছ না কেন? এই তো খাচ্ছি তো। তা তো দেখতেই পাচ্ছি। এখন ভালোভাবে খাও তো। তনয় ভাইয়া, শাকিল ভাইয়া আজ আসেনি কেন? বাহ, কাল পর্যন্ত তুই তুই করে বলেছে, আজ আবার ভাইয়া বলে ডাকছে। এদের মন বোঝা বড় মুশকিল, আমি মনে মনে ভাবলাম। তারপর বললাম,
ওর কি যেন একটা কাজ ছিল, তাই আজ আসেনি। ওহ আচ্ছা। সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। আমি বিল দিতে চাইলে তানিয়া বিল দিতে না করে দিল। তারপর তানিয়া বিল দিয়ে দিল। বিল দিয়ে সবাই ক্লাসে চলে আসি। তানিয়া এবারও আমার সাথেই বসেছে, তবে আর চুপ থাকেনি, অনেক কথা বলছে, যে কারণে আমি ক্লাসে মন দিতে পারছি না। তাই আমি বিরক্ত হয়ে তানিয়াকে বললাম, তুমি এত কথা বলছো কেন? মন দিয়ে ক্লাস করো। আমার মন তো অন্য একজনকে দিয়েছি। তখন থেকে কী সব আবোল তাবোল বলে যাচ্ছ? ওসব তুমি বুঝবে না, তুমি ক্লাস করো, আমি আর কথা বলবো না। তারপর আবারও আমি ক্লাসে মনোযোগী হলাম, কিন্তু তানিয়া এখনও ডিস্টার্ব করছে, তবে মুখ দিয়ে না, পা দিয়ে। মানে তানিয়া ওর পা দিয়ে আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। বারণ করলে শুধু হাসে, কথা বলে না। এই জ্বালাময় পরিস্থিতিতেই বাকি ক্লাসগুলো শেষ করলাম। বুঝি না আমাকে বিরক্ত করে এই মেয়ের কী লাভ। ক্লাস শেষ করে সবাই বাইরে চলে আসলাম। এখন আমি, তানিয়া আর তানিয়ার বান্ধবীরা একসাথেই হাঁটছি। এই তো না, তোমার ফোন নাম্বারটা দাও তো। আমার ফোন নাম্বার দিয়ে তুমি কি করবে? বেশি কথা না বলে ফোন নাম্বারটা দাও। না, দেব না। অপরিচিত কাউকে আমার নাম্বার দিই না। ওই, বেশি ভাব না দেখিয়ে যা বলছি তাই কর, তাহলে এমন জায়গায় মারবো না জীবনে বাবা ডাক শুনতে পারবি না। তানিয়া আমায় ধমক দিয়ে বলল। আমি বললাম, কি যে বলো না, আমি তো মজা করছিলাম, এই নাও আমার নাম্বার দিয়ে দিলাম। কিন্তু মনে মনে ভাবছি, ওকে বিশ্বাস নেই, মারলেও মারতে পারে। গুড, এখন সোজায় বাসায় চলে যাবা, আজ কোথাও যেতে পারবো না, আমাকে বাসায় যেতে হবে তাড়াতাড়ি। এমন ভাব করছে যেন ওর সাথে ঘুরতে যাওয়ার জন্য আমি মরে যাচ্ছি। আমি মনে মনে ভাবলাম, কি এত ভাবছো? না, তেমন কিছু না। তাহলে আমাকে রিক্সা করে দাও, আমি বাড়ি যাব। গেটের সামনে এসে তানিয়া আমায় বলল, তোর না গাড়ি আসবে তোকে নিতে, তাহলে তুই রিক্সা করে যাবি কেন? বেশি কথা বলিস কেন? চুপ থাকতে পারিস না? আর আমার গাড়ি আসতে না করে দিয়েছি, গাড়িতে যেতে আমার ভালো লাগে না, তাই রিক্সা করে যাব। ও তাই নাকি? তাই। আচ্ছা, বুঝলাম। তুই আবার কি বুঝলি? না থাক, সেই রকম কিছু নয়, তোর যাতে ভালো লাগে তাতেই যা। ওকে। ওকে, বাই। বাই। তারপর নীলা চলে গেল, আর আমি তানিয়াকে বললাম, রিক্সা করে যাবে সেটা ভালো কথা, কিন্তু আমি তোমাকে রিক্সা করে দেব কেন? কারণ আমি দিতে বলেছি, তাই দিতে হবে। কেন? আমাকেই কেন ডাকতে হবে? অন্য কাউকে বলো, ডেকে দেবে। তোর সাথে ভালোভাবে কথা বললেই খালি কথা বাড়াস, এখন থেকে আর তোর সাথে ভালোভাবে কথা বলা যাবে না। আরে রাগ করছো কেন? দিচ্ছি তো রিক্সা ডেকে। এই তো লাইনে এসো বস। তানিয়াকে রিক্সা করে দিয়ে আমি চলে আসলাম বাসায় কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। প্রতিদিনের মতোই কিছু কথা বলে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে দেখি অচেনা নাম্বার থেকে 2টো মিসড কল এসেছিল। অচেনা নাম্বার, তাই বেশি গুরুত্ব দিলাম না। তারপর আমি খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। এসে দেখি ওই অচেনা নাম্বার থেকেই আরও 10টা কল এসছে। কেউ মনে হয় বিপদে পড়েছে, তাই এতবার করে কল দিচ্ছে। আমি ভাবলাম, একটা কল দিতে কি সমস্যা? ভাবতেই আবারও কল আসলো ওই নাম্বার থেকে। এবার আমি কলটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? কি রে, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি কতবার ফোন দিয়েছি তোকে? আপনি কে বলছেন? আর আমার সাথে এইভাবে অসভ্যের মতো কথা বলছেন কেন? আমাকে এখনো চিনতে পারিস না, তাছাড়া আপনি কে যে আপনাকে চিনতে যাব? আমি তোর জম, বুঝেছিস? মানে কি বলছেন এসব? আর আমাকে ফোনই বা করেছেন কেন? আপনি কে বলুন তো? আরে আমি তানিয়া। ও তুমি? এটা বলেই আমি চুপ করে গেলাম। আর ভাবছি, এতদিন তো ভার্সিটিতে জ্বালিয়ে মারছি, এখন আবার ফোন দিয়ে। আল্লাহ, তুমি এবার বলে দাও আমি কোথায় যাব? কি ব্যাপার, চুপ করে আছো কেন? না কিছু না, এমনি। এতক্ষণ কোথায় ছিলে? ফোন তুলছিলে না কেন? গোসল করে খাওয়া দাওয়া করছিলাম, আর আমি অচেনা ফোন রিসিভ করি না।
তাই ফোন তুলিনি, কিন্তু একই নাম্বার থেকে বারবার ফোন আসছে দেখে ফোন তুললাম। ও ভালো। তাছাড়া আমি তো আর অচেনা নয়, এবার থেকে তুমি আমার ফোন তুলবে। এটা আমার নাম্বার, সেভ করে রাখো। আমার যখন ইচ্ছা হবে আমি তোমায় কল দেব। প্রথম কলেতেই যেন ফোনটা ওঠানো হয়। আমি জানি। আচ্ছা, তুমি খাওয়া দাওয়া করোনি? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন আমার জন্য অপেক্ষা করতে যাবে কেন? আমি তো কখন খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর আমার জন্য অপেক্ষা করার কি আছে সেটাই তো বুঝলাম না। তোমার বোঝা লাগবে না, তুমি তো ছোট খোকা, কিছুই বোঝো না। আর আমার বোঝার কোনো ইচ্ছাও নেই। যাও এখন গিয়ে খেয়ে নাও। যাচ্ছি তো। তার আগে তোমার সাথে একটু কথা বলে নিই, তারপর। না, আমি এখন আর কথা বলতে পারবো না। আমি এখন ঘুমাবো, তুমি গিয়ে খাওয়া দাওয়া করো। যাচ্ছি, বাই। মেজাজ দেখিয়ে তানিয়া ফোনটা কেটে দিল, আর আমিও ঘুমিয়ে গেলাম। তারপর বিকালে ঘুম থেকে উঠে একটু ঘুরতে বেরোলাম। ভাবলাম প্রথমে যাব শাকিলের বাড়ি, তারপর শাকিল আর আমি সেই পার্কটাই ঘুরতে যাব। আমি রাস্তায় হাঁটছি, শুনলাম আমার ফোনে রিং হচ্ছে। পকেট থেকে ফোন বের করে দেখি দুপুরে সেই অচেনা নাম্বার থেকে ফোন এসছে, মানে তানিয়া কল করেছে। হ্যালো। হ্যালো তনয়, কি করছো এখন? এই তো রাস্তায় হাঁটছি। কিন্তু কেন বলো তো? এমনি জিজ্ঞাসা করলাম। ঘুম থেকে উঠলে কখন? এই তো কিছুক্ষণ আগে। ও আচ্ছা, তুমি তো এই শহরে নতুন। চলো কোথা থেকে ঘুরে আসি। না, আমি শাকিলের সাথে সব ঘুরে দেখেছি। তাহলে চলো এমনি ঘুরে আসি। না গো, আজ যেতে পারবো না। আজ আমি শাকিলের সাথে ঘুরতে যাচ্ছি। ও বাই, পরে কথা হবে। তানিয়াকে আর কিছু বলতে না দিয়ে আমি ফোন কেটে দিলাম। তারপর আমি আর শাকিল দুজন মিলে পার্কের একটা বেঞ্চে বসে গল্প করছি আর চারপাশটা দেখছি। অন্যদের দেখে নিজেদের কেমন বোকা বোকা লাগছে, কারণ আমরাই শুধুমাত্র দুজন বন্ধু এসেছি পার্কে বসতে, তাছাড়া বাকি সব প্রেমিক প্রেমিকা। আমরা দুজন বসে গল্প করছি আর ওইসব জুটিগুলোকে দেখছি, আর শাকিলকে বলছি তানিয়া আমাকে কিভাবে আর কতটা বিরক্ত করছে। হঠাৎ দেখি শাকিল মুখে আঙুল দিয়ে আমায় থামতে বলছে। আমি বললাম, কি হলো ভাই, তুই এখনো তানিয়াকে ভয় পাচ্ছিস নাকি? আরে এটা তো ভার্সিটি নয়, এটা তো পার্ক। ভাই এবার যদি না থামিস তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। কেন রে, আমি আবার কি করলাম? ভাই আমার মনে হয় তানিয়া যদি তোর এসব কথা সব শুনে ফেলে তাহলে একটা মারও বাইরে পড়বে না, সবগুলোই পড়বে তোর পিঠে। আমি হাসতে হাসতে বললাম, কে মারবে আমাকে? ওই তানিয়া? না রে, পারবে না। গোটা ভার্সিটি ওকে ভয় পেলেও আমি ওকে ভয় পাই না। হঠাৎ শুনলাম পিছন থেকে কেউ গম্ভীর স্বরে আমাকে বলল, ও তাই নাকি তনয়? তাহলে তো তুই অনেক সাহসী বলতে হয়। গোটা ভার্সিটি যাকে ভয় পায় সেখানে তুই কিনা তাকে ভয় পাস না? বাহ! তানিয়াকে দেখে আমি তো পুরোই অবাক। তানিয়া একদম আমাদের পিছনে দাঁড়িয়ে আছে, মানে এতক্ষণ আমাদের সব কথা শুনেছে। তাহলে সত্যিই মনে হয় আজ আমার কপালে অনেক দুঃখ আছে। আমি একটু অবাক হয়ে তানিয়াকে বললাম, তুমি তুমি কখন এলে? তানিয়া কিছু বলল না। দেখলাম একটু রাগি রাগি চোখ করে শাকিলের দিকে তাকালো আর ইশারায় শাকিলকে চলে যেতে বলল। তারপর শাকিল আমায় বলল, ভাই তোরা বসে গল্প কর, আমায় একটু যেতে হবে। কোথায় যাবি? বস না একটু, তারপর একসাথেই বাসায় যাব। না রে, আমি থাকতে পারবো না, আমার একটা জরুরি কাজ আছে, তাই আমাকে যেতেই হবে। শাকিল আমার কোনো কথাই শুনল না, চলে গেল শাকিল। আর তানিয়া রাগি রাগি চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। তারপর এসে আমার পাশে বসলো। আমি ভয়ে ভয়ে বললাম, তুমি কখন এলে বললে না তো? এবারও তানিয়া কোনো উত্তর দিল না। আমি আবারও তানিয়াকে বললাম, তার মানে তুমি সব শুনেছ? আমি সব শুনেছি। আর তুই নিজেকে কি ভাবছিস বলতো? আমি তোর সাথে একটু নরমভাবে কথা কি বললাম, আর তুই নিজেকে হিরো ভাবতে শুরু করেছিস। জানিস চাইলে আমি তোর কি অবস্থা করতে পারি? আমি কোনো কথা বললাম না, চুপচাপ বসে আছি। তানিয়া একটু রাগী গলায় বলল, কি হলো, কথা বলছিস না কেন? না কিছু হয়নি, এমনি। এমনি মানে?
আচ্ছা, আমি তো তোমায় বলিনি, তাহলে তুমি কি করে জানলে আমরা এখানে এসেছি? আমার একটা বান্ধবী দেখেছিল তোদের এখানে আসতে, তারপর ও আমায় ফোন দিয়ে জানায়। ও আচ্ছা, বুঝলাম। তারপর আমি আর তানিয়া অনেকক্ষণ গল্প করলাম। এই প্রথমবার আমি একটা মেয়ের সাথে এতক্ষণ সময় কাটালাম, সেটাও আবার একা একটা গুন্ডির সাথে। আমি যে কিভাবে এতক্ষণ এখানে বসে আছি তা আল্লাহই ভালো জানে। গল্প করতে করতে তানিয়া আমাকে বলল, এইবার ওই দিকটায় চলো তো। কেন, কি আছে ওই দিকটায়? চলো দুজনে আইসক্রিম খেয়ে আসি। আমি অবাক হয়ে তানিয়াকে বললাম, আইসক্রিম? তাও এই সন্ধেবেলায়? ঠান্ডা লেগে যাবে তো। দেখলাম তানিয়া আমার দিকে রাগি রাগি চোখ করে তাকিয়ে আছে। আমি বুঝতেই পারলাম যদি ওর কথা না শুনি তাহলে আমার কপালে দুঃখ আছে। তাই আমি আর কিছু না বলে রাজি হয়ে গেলাম। তারপর দুজনে আইসক্রিম খেতে খেতে পার্ক থেকে বেরিয়ে পড়লাম। আজ আর রিক্সা করিনি, রাস্তায় দুজনে একসাথে হাঁটছি, আর আমি হাঁ করে তানিয়ার দিকে তাকিয়ে আছি। তানিয়া একদম বাচ্চাদের মতো করে আঙুল দিয়ে আইসক্রিম খাচ্ছে, সাথে আপন মনে গান করতে করতে নাচছে, আর রাস্তায় পড়ে থাকা পাথরগুলোকে লাথি মেরে ওই দূরে ফেলছে। আমি তো অবাক, ভার্সিটিতে যে মেয়েকে সবাই ভয় পায় তার মনটা পুরো বাচ্চাদের মতো সরল। আমি তানিয়াকে দেখছি আর মুচকি মুচকি হাসছি। তারপর আমরা নিজের নিজের বাসায় চলে গেলাম। আজ আর পড়তে ভালো লাগছে না, তাই টিভি দেখে সময় পার করছি। কিন্তু টিভিতেও সেরকম মন বসছে না, কেন জানি না বারবার করে শুধু তানিয়ার কথাই মনে পড়ছে। তারপর ডিনার করার জন্য আম্মু ডাকলো। সবাই মিলে একসাথে ডিনার করে আমি রুমে এসে শুয়ে পড়লাম। প্রতিদিনের মতো ফেসবুক চালিয়ে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার করে তানিয়ার সাথে কাটানোর সময়গুলোই আমার চোখে ভাসছে। তাহলে কি আমি তানিয়াকে ভালোবেসে ফেললাম? না না, এটা কিভাবে হয়? কোথায় ওরা আর কোথায় আমরা? এটা কখনোই সম্ভব নয়। আর আমারও যেমন যত উল্টো পাল্টা চিন্তা। শুয়ে শুয়ে কথাগুলো ভাবছি, ঠিক সেই সময় আমার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে দেখি তানিয়ার নাম। কথা বলার ইচ্ছা না থাকা সত্ত্বেও কথা বলতে হয়, তা না হলে ভার্সিটিতে আমার যে কী অবস্থা করবে তা আল্লাহই ভালো জানেন। তাই ফোনটা তুললাম। হ্যালো। বলো। কি করছো এখন? এই তো শুয়ে আছি। আর তুমি? আমিও শুয়ে আছি। আচ্ছা, তোমার খাওয়া হয়ে গেছে? হয়ে গেছে। এইভাবে তানিয়ার সাথে অনেকক্ষণ কথা বললাম। মেয়েদের সাথে কথা বলতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু তানিয়ার সাথে তার বিপরীত। মনে হচ্ছে যতই কথা বলি না কেন, কথা যেন শেষ হবে না। আমরা দুজন বেশ হেসে হেসে কথা বলছি। কথা বলতে বলতে কখন যে আমি ঘুমিয়ে গেছি তা বুঝতেই পারিনি। ঘুম ভাঙল ফোনের রিংয়ে। তাকিয়ে দেখি তানিয়া। ফোন ধরার আগেই ফোনটা কেটে গেল। ফোনের স্ক্রিনে দেখি 80টা মিসড কল আর 15টা মেসেজ। সবগুলোই ছিল তানিয়ার। মেসেজ চেক করে দেখি বেশিরভাগ মেসেজেই লেখা ছিল এই রকম, প্লিজ ফোনটা তোলো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে, প্লিজ তোলো ফোনটা। মেসেজগুলো পড়তে পড়তে আবারও তানিয়ার ফোন। আমি একটু ভয়ে ভয়েই ফোন তুললাম। হ্যালো। কি রে তুই, এত ঘুম তোর? দুপুরে গাধার মতন ঘুমাচ্ছিলিস, তারপরেও রাতে ঘুমিয়ে গেলি? এত ঘুম কোথা থেকে আসে? সরি, কাল না কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। প্লিজ কিছু মনে করো না। নিকুচি করেছে তোর সরি। কথা শুনে মনে হচ্ছে তানিয়া আমার উপর অনেক রেগে গেছে। হয়তো মেয়েটা সারা রাত ঘুমায়নি। তারপর তানিয়া আবারও বলে উঠল, তুই আজ ভার্সিটিতে চল, তোর কি অবস্থা করব তা তুই ভাবতেও পারবি না। তারপর তানিয়া ফোন কেটে দিল। আমি বিছানা থেকে উঠে নামাজ আদায় করে বাসার সব কাজ সেরে নিলাম। তারপর নাস্তা করে ভার্সিটির জন্য রওনা দিলাম। ভার্সিটি গিয়ে দেখি তানিয়া আর তার বান্ধবীরা আজও গেটের সামনেই বসে আছে। হয়তো আজ আমার জন্যই অপেক্ষা করছে। যদি একবার হাতে পাই তাহলে হয়তো আমায় মেরেই ফেলবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, যেভাবেই হোক গুন্ডিটার হাত থেকে আমাকে বাঁচতেই হবে। কিছুতেই আজ তানিয়ার হাতে ধরা দেওয়া যাবে না। কিন্তু আমি ভিতরে ঢুকবো কিভাবে? কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম ছাত্রছাত্রীরা ভিড় করে ভিতরে ঢুকছে। যেইভাবেই হোক এই সুযোগকে কাজে লাগাতেই হবে। যেই ভাবা সেই কাজ।
তাদের পিছন পিছন আমিও ঢুকে পড়লাম। তারপর মনের শান্তিতে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। আজ মনে হচ্ছে গন্ডিটার হাত থেকে বেঁচে গেছি, তাই মনের আনন্দে ক্লাসে যাচ্ছি। তারপর ঘটলো এক আশ্চর্য ঘটনা, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি সিঁড়ি দিয়ে উঠছি, এমন সময় এক বড় ভাইয়ের সাথে ধাক্কা খেয়ে দুজনেই নিচে পড়ে যাই। তারপর দুজনেই উঠে দাঁড়ালাম, আর আমি বড় ভাইকে ক্ষমা চেয়ে বললাম, সরি ভাইয়া, প্লিজ কিছু মনে করবেন না, আমি ঠিক বুঝতে পারিনি। তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি? জানিস আমি কে? বলেই আমার গালে ঠাস করে চড় মারে। তারপর আমি ছেলেটাকে বললাম, গায়ে হাত তুলছেন কেন ভাইয়া, আমি তো সরি বললাম। এতক্ষণে এদিকে তামাশা দেখার জন্য ছাত্রছাত্রীরা দৌড়ে চলে এসেছে, আর সবাই ভিড় করে দাঁড়িয়েছে আমাদের চারপাশে। তারপর ছেলেটা আমায় বলল, আমার মুখে মুখে কথা কো সিনিয়রের সাথে, তোকে তো আজ। বলেই আমার পেটে সজোরে একটা ঘুষি মারে। আমি নিজেকে সামলাতে পারিনি, যে কারণে মাটিতে পড়ে গেলাম, আর পড়ে থাকা একটা পাথরের সাথে আমার মাথায় আঘাত লাগে। মাথায় প্রচণ্ড ব্যথা করছে, তাই মাথায় হাত দিয়ে দেখি রক্ত দিয়ে হাত ভরে গেছে। আমার মাথায় রক্ত দেখে ছেলেটা সেখান থেকে দৌড়ে পালালো। কিছুক্ষণের মধ্যেই দেখি তানিয়া আর তার বান্ধবীরাও আসলো। তানিয়া দৌড়ে এসে আমাকে ধরে ওঠালো। তারপর তানিয়া তার রুমালটা আমার মাথায় বেঁধে দিল। আমার এই অবস্থা দেখে মনে হচ্ছে তানিয়ার চোখ পানিতে টলমল করছে, কিন্তু তা প্রকাশ করতে পারছে না। তারপর তানিয়া আমাকে ধরে সিঁড়িতে বসালো, আর রাগী কণ্ঠে আমাকে জিজ্ঞাসা করলো, তোমার গায়ে কে হাত তুলেছে? কার এত বড় সাহস? আমি তানিয়াকে বললাম, আমি তার নাম জানি না, তবে আমাদের সিনিয়র হয়। নিকুচি করেছে সিনিয়রে, ওর সাহস কি করে হয় তোমার গায়ে হাত তোলার? তোরা কেউ দেখেছিস তনয়কে কে মেরেছে? তানিয়া দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করলো। তাদের মধ্যে থেকে একজন ছেলেটার নাম বলল। ছেলেটার নাম নাকি রাকিব। ওই রাকিবের বাচ্চাকে আমি যেন 10 মিনিটের মধ্যে ক্যাম্পাস মাঠে পাই। তানিয়া চিৎকার করে তার বান্ধবীদের বলল। আর কথা শুনে নীলা বলল, তুই কোনো চিন্তা করিস না, দেখ আজর কি অবস্থা করি। কথাগুলো বলেই নীলা আর বাকি বান্ধবীরা সেখান থেকে চলে গেল। তারপর তানিয়া আমাকে ধরে ওঠালো আর বলল, চলো আমার সাথে, কোথায় যাব? তোমার মাথায় ব্যান্ডেজ করিয়ে নিয়ে আসি। না থাক, লাগবে না, আমি ঠিক আছি। বেশি কথা বললে তোকেও মারবো। আমাকে চোখ রাঙিয়ে বলল। কে শোনে কার কথা? আমাকে দাঁড় করিয়ে এক হাতে পিছন থেকে জড়িয়ে ধরে আস্তে আস্তে হাঁটতে লাগলো। তানিয়া আমাকে এমনভাবে জড়িয়ে ধরায় আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। তাই আমি তানিয়াকে বললাম, আমাকে ছেড়ে দাও, আমি একাই হাঁটতে পারবো। তোকে কিন্তু বেশি কথা বলতে বারণ করেছি, তাই তুই চুপ থাক। কিছু করার নেই, না হলে আবার ব্যথার ওপর ব্যথা দেবে, তাই চুপ করে হাঁটতে লাগলাম। তারপর তানিয়া আমাকে একটা ফার্মেসিতে নিয়ে আসলো, আর ভালো করে ওয়াশ করে মাথায় ব্যান্ডেজ করে দিল। তারপর তানিয়া আমাকে ফার্মেসি থেকে ক্যাম্পাসের মাঠে নিয়ে আসে। এসে দেখি রাকিব, মানে যে আমাকে মেরেছে সেই ছেলেটা মাঠের মধ্যে পড়ে আছে। তানিয়া আমাকে রাকিবের কাছে নিয়ে গেল, আর রাকিবের পেটে একটা ঘুষি মেরে রাকিবকে বলল, তুই তনয়কে মেরেছিস কেন? আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না এমনটি। তানিয়া রাকিবের কলার চেপে ধরল, আর রাগীভাবে রাকিবকে বলছে, এর আগেও অনেকবার তোর নামে কমপ্লেন এসেছে আমার কাছে, কিন্তু আমি তখন কিছু করিনি, তবে আজ তোকে আর ছাড়ছি না। কথা শেষ করে রাকিবকে ইচ্ছে মতো মারতে লাগলো। আমি তানিয়াকে অনেকবার বাধা দিতে গেলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে আবার মারে। মারতে মারতে রাকিবকে রক্তাক্ত করে ফেলেছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এভাবেই চললে রাকিব তো মরেই যাবে। তাই খারাপ কিছু ঘটার আগেই তানিয়াকে থামাতে হবে। তাই আমি সবার সামনেই তানিয়াকে জড়িয়ে ধরলাম। তারপর তানিয়া একটু অবাক হয়ে যায়, তাই মারা থামিয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আর আমি তানিয়াকে বললাম, আর মারলে ও তো এবার মরে যাবে, ছেড়ে দাও ওকে। তানিয়া একটু মলিনভাবে আমাকে বলল, আজ ওকে মেরেই ফেলবো, ছেড়ে দাও আমাকে। ওর সাহস কিভাবে হয় তোমার গায়ে হাত তোলার? মনে হচ্ছে ছেলেটা আমাকে মারায় তানিয়া অনেক কষ্ট পেয়েছে। তাই আমি তানিয়ার হাত ধরে তানিয়াকে বললাম, প্লিজ ওকে ছেড়ে দাও। তারপর তানিয়া ছেলেটার উদ্দেশ্যে বলল, দেখ হারামজাদা,
তুই যাকে মেরেছিস সেই তোকে বাঁচালো, না হলে আজ তোকে আমি মেরেই ফেলতাম। তারপর তানিয়া আমাকে একটা গাছের নিচে বসালো আর 2-3 জন ছেলেকে দিয়ে রাকিবকে হাসপাতালে পাঠিয়ে দিল। রাকিবকে মারার সময় তানিয়া কেমন যেন পাগলের মতো হয়ে গিয়েছিল আর ওর চেহারা পুরো লাল হয়ে গিয়েছিল। তারপর তানিয়া আমার হাত ধরে বলল, আজ আর ক্লাস করতে হবে না, চলো তোমায় বাসায় দিয়ে আসি। কথা শুনে মনে হচ্ছে তানিয়া অনেক ক্লান্ত হয়ে গেছে। তাই আমি বললাম, তোমাকে অনেক ক্লান্ত মনে হচ্ছে, তুমি তোমার বাসায় চলে যাও, আমি একাই বাসায় যেতে পারবো। তুমি না সব সময় বেশি বোঝো। আমি যখন বলেছি তোমায় বাসায় নিয়ে যাব, তো নিয়েই যাব, এটাই শেষ কথা। আমি আর কথা না বাড়িয়ে বললাম, আচ্ছা চলো। বেচারি এমনি আমার জন্য অনেক কষ্ট করেছে, তাই আর কথা বাড়ালাম না। একটা রিক্সা করে দুজনে বাসায় চলে আসলাম। আসার সময় তানিয়া আমার একটা হাত জড়িয়ে ধরেছিল, এমনভাবে ধরেছিল মনে হচ্ছে আমাকে ছাড়লেই আমি পালিয়ে যাব। আমি বারবার বলছি আমি এখন সুস্থ আছি, কিন্তু কে শোনে কার কথা। উনি নাকি আমার হাত ধরেই রাখবেন। বাসা নিচে সে রিক্সা থেকে নামলাম। তানিয়া নিজেই রিক্সা ভাড়া দিয়ে দিল, তারপর আবার আমার হাত ধরেছে। বাসায় এসে কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমার এমন অবস্থা দেখে আম্মু চিন্তিত হয়ে বলল, কি হয়েছে তোর? মাথায় ব্যান্ডেজ করা কেন? কিছু না, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম। তুই মিথ্যা কথা বলছিস, বল কি হয়েছে তোর? আমার কিছু হয়নি, আগে তো ভিতরে আসতে দাও। আম্মু এখনও তানিয়াকে লক্ষ্য করেনি। তানিয়া আমার পিছনে দাঁড়িয়ে আছে আর আম্মু ভিতরে যেতে যেতে বলল, আয় ভিতরে আয়। তারপর আমরা সবাই ভিতরে আসলাম। আম্মু এতক্ষণে তানিয়াকে দেখে আমাকে জিজ্ঞাসা করলো, এই মেয়ে কে রে তনয়? ওর নাম তানিয়া, আমার ভার্সিটির বন্ধু। মাথায় ব্যথা পেয়েছি তাই বাসা পর্যন্ত এগিয়ে দিতে এসেছে। তারপর তানিয়া আম্মুকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। মা ভালো আছি, তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। দুজনে গিয়ে সোফায় বসলাম আর আম্মু চলে গেল রান্নাঘরে। তারপর তানিয়া আমায় বলল, তনয়, তোমার রুম কোনটা? এসো তোমাকে আমার রুমটা দেখিয়ে নিয়ে আসি। চলো। তারপর দুজনে ওপরে চলে আসলাম আর তানিয়াকে একটা রুমে নিয়ে এসে বললাম, এটা হলো আমার রুম। তোমার রুমটা তো অনেক সুন্দর করে সাজানো। আম্মু নিজের হাতে আমার রুম গুছিয়ে দেয়, তাই এত সুন্দর। আচ্ছা, বাথরুমটা কোন দিকে? আমি একটু হাত মুখ ধোবো। এই যে এটা বাথরুম, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে আসো। তানিয়া চলে গেল হাত মুখ ধুতে। আমি বিছানায় বসে আছি। কিছুক্ষণ পর তানিয়া বেরিয়ে আসলো। এখন আমার অনেকটা ভালো লাগছে। তারপর তানিয়াকে নিয়ে আবার বসার রুমে আসলাম। দেখি আম্মু শরবত আর নাস্তা নিয়ে বসে আছে। আমরা দুজন গিয়ে বসলাম। তানিয়া মনে হচ্ছে কিছুটা লজ্জা পেয়েছে, যা তানিয়ার ক্যারেক্টারের সাথে ঠিক মানাচ্ছে না। তানিয়া কিছু খাচ্ছে না দেখে আম্মু বলল, কি হলো মা, তুমি তো খাচ্ছ না? আমি তো তোমার মায়ের মতন, লজ্জা পাচ্ছ কেন? জি আন্টি, খাচ্ছি। আমরা নাস্তা করছি আর কথা বলছি। নাস্তা শেষ করে তানিয়া আমাকে বলল, এই নাও তোমার ওষুধগুলো, এখন খেয়ে নাও। তানিয়া ব্যাগ থেকে ওষুধগুলো বের করে আমায় দিল আর আমি তানিয়াকে বললাম, ধন্যবাদ তোমাকে তানিয়া, আমাকে এত হেল্প করার জন্য। দেখেছেন আন্টি, আপনার ছেলে কিন্তু আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করছে। আমরা না বন্ধু, আর বন্ধুত্বের মাঝে সরি, ধন্যবাদ সব শব্দ যে চলে না, সেটা বোধহয় আপনার ছেলে জানে না। তানিয়ার কথা শুনে আমি বললাম, বুঝেছি। তুমি ঘোড়ার ডিমও বোঝো নাই। তানিয়া বিড়বিড় করে কিছু একটা বলল আর আমি তানিয়াকে বললাম, কিছু বললে নাকি? কই না তো। না, আমার মনে হলো তুমি কিছু বললে, তাই বললাম। আরে বাদ দাও তো আন্টি, এখন তাহলে আমি আসি। এ কেমন কথা মা, এখনই আসলে আর এখনই চলে যাবে? তা হয় না, তুমি দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যেও। না আন্টি, আজ নয়, অন্য কোনো দিন। আজ বাসায় যাই, নয়তো বাসায় চিন্তা করবে। কিচ্ছু হবে না। আম্মু যখন বলছে তাহলে দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করে তারপর না হয় যাবে। তাছাড়া তুমি তো প্রতিদিন আমাদের বাসায় আসো না, এই প্রথমবার আসলে। ওকে, সবাই যখন এত করে বলছো তাহলে আমি থাকবো। তানিয়া আমার চোখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে আমায় বলল,
আর আম্মু তানিয়াকে বলল, এই তো ভালো মেয়ের মতন কথা। তোমরা বসে কথা বলো, আমি রান্নাঘরে যাচ্ছি। তারপর আম্মু রান্নাঘরে চলে গেল। আমি আর তানিয়া সোফায় বসে আছি। গল্প করতে করতে তানিয়াকে বললাম, তোমাকে এখন দেখে মনে হচ্ছে তুমি কিছুই বোঝো না, আর কিছুক্ষণ আগে একটা ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছো। তানিয়া একটু হেসে আমায় বলল, আজ তোমার কারণে ওরে ছেড়েই দিলাম, না হলে ওকে মেরেই ফেলতাম। কেন? আবার বলছো কেন? ওর সাহস কি করে হয় তোমার গায়ে হাত তোলার? তোমার গায়ে শুধু আমিই হাত দিতে পারবো, আর কেউ না। আমি একটু অবাক হয়ে তানিয়াকে বললাম, তুমি আমাকে মারবে কেন? আমার কথা না শুনলে তো মারবই। এইসব কথা বাদ দাও তো, অন্য কিছু বলো। আচ্ছা, তুমি বোধহয় আমাদের মতোই মধ্যবিত্ত পরিবারে এই প্রথমবার এসছো, তাই না? একটা চট দিব এই রকম উল্টোপাল্টা কথা বললে। আর আমার কিন্তু তোমার পরিবারটা অনেক পছন্দ হয়েছে। তাই বুঝি? প্রথমে তোমাকেও পছন্দ হয়েছিল, কিন্তু এখন তোমার আম্মুকে অনেক বেশি পছন্দ হয়েছে। মানে? মানে তোমার থেকে তোমার আম্মু আরও ভালো। আসলে আমি পরিবারের একমাত্র সন্তান, তাই আব্বু আর আম্মু আমার সাথে অনেক ফ্রি। তা তো তোমার আম্মুকে দেখেই বোঝা যাচ্ছে। তারপর তানিয়া উঠে দাঁড়ালো আর আমাকে বলল, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি আন্টির কাছে যাই। কেন? তুমি আবার আম্মুর কাছে গিয়ে কি করবে? তুমি রান্না করতে পারো নাকি? রান্না করতে পারি না বলেই তো যাব, আন্টির কাছ থেকে কিছু শিখে নেব। তানিয়ার কথা শুনে আমি হাসতে হাসতে একটু ফাজলামো করে বললাম, তোমার অবশ্য রান্নাবান্না শিখতে হবে না। তোমার আব্বু তোমাকে কোনো এক বড় পরিবারে বিয়ে দেবে, যেখানে তুমি রাজরানীর মতো থাকবে, কোনো কাজ করতে হবে না। তাছাড়া তোমার কাজ করে দেওয়ার জন্য লোক রাখা হবে। আমার কথা শুনে তানিয়া একটু রাগ দেখিয়ে বলল, এই তো নয়, দেখো একদম ভালো হচ্ছে না কিন্তু, আর আমি ওই সব পরিবারে বিয়েও করব না। আমি হাসতে হাসতে বললাম, তো কেমন পরিবারে বিয়ে করবে তুমি? এত কিছু তোমাকে জানতে হবে না, আমার বিয়ের সময় দেখে নিও। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা। যাও গিয়ে রেস্ট নাও। তারপর তানিয়া চলে গেল আম্মুর কাছে, আর আমি আমার রুমে এসে মোবাইলে গান চালিয়ে শুয়ে পড়লাম। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতেই পারিনি। ঘুম ভাঙল কারো স্পর্শে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি তানিয়া আমার মাথার কাছে বসে আছে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসে পড়লাম, আর আমাকে হঠাৎ উঠতে দেখে তানিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আবার কি হলো? হঠাৎ এভাবে উঠে পড়লে কেন? মাথায় ব্যথা করছে নাকি? তানিয়া একদমে কথাগুলো বলে ফেলল। আমি মাথা নাড়িয়ে বললাম, না না, আমার কিছু হয়নি। তুমি কখন আসলে আমার রুমে? রান্না করা শেষ, তাই আন্টি তোমাকে ডাকতে বললেন। এসে দেখি তুমি ঘুমাচ্ছ, তাই ডাকতে ইচ্ছা হলো না। তানিয়া যে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তা এড়িয়ে গেল। হয়তো মেয়েটা লজ্জা পেয়েছে, তাই আমিও আর কথা তুললাম না। তাই আমি বললাম, আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে এসে দেখি তানিয়া রুমে নেই, মনে হয় আম্মুর কাছে গিয়েছে। তাই আমিও খাওয়ার রুমে গেলাম। গিয়ে দেখি আম্মু আর তানিয়া আমার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে চেয়ার টেনে বসলাম, আম্মু খাবার বেড়ে দিচ্ছে। খাবার বেড়ে দেওয়া শেষ করে আম্মুও আমাদের সাথে খেতে বসেছে। খেতে খেতে আম্মু তানিয়াকে বলল, রান্না কেমন হয়েছে তানিয়া? জি আন্টি, অনেক ভালো হয়েছে। আম্মুর হাতে রান্না সবসময় অনেক ভালো হয়। তারপর তিনজন মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করার পর তানিয়া বাসায় চলে গেল। যাওয়ার আগে বলে গিয়েছিল আমাদের পরিবার তানিয়ার নাকি অনেক পছন্দ হয়েছে, আর আম্মুও তানিয়াকে বলে দিয়েছে তানিয়া যেন প্রতিদিন আম্মুর সাথে দেখা করে যায়। আম্মু আর তানিয়ার কথাগুলো শুনে মনে হচ্ছিল তানিয়া যেন আমার ক্লাসমেট নয়, বরং আম্মুর বন্ধু। তানিয়া চলে যাওয়ার পর আমিও রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, তারই মধ্যে শাকিলের ফোন আসলো। হ্যালো দোস্ত, কি করছিস এখন? এই তো দোস্ত, বাসায় শুয়ে আছি। এখন কেমন আছিস দোস্ত? দোস্ত, এখন মোটামুটি ভালোই আছি। নীলা আমায় ফোন দিয়ে বলল রাকিব নামের একটা ছেলে তোকে নাকি মেরেছে। আরে ও কিছু না, হালকা একটু কেটে গিয়েছিল। তারপর তানিয়া ফার্মেসিতে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করিয়ে আনে।
এবং বাসায় এসে দিয়ে যায়। ওহ, তা তানিয়ার সাথে কিছু চলছে নাকি তোর, যে তোর জন্য এত কিছু করছে? আরে তেমন কিছু না রে, ক্লাসমেট ভেবে হয়তো করছে। হুম, হতে পারে। আচ্ছা দোস্ত, তুই আজকাল ভার্সিটিতে আসছিস না কেন? আম্মুর শরীর ভালো না, তাই হাসপাতালে নিয়ে আসছি, তাই কয়েকদিন ধরে আসতে পারছি না। ও, আন্টির জন্য দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দোষ, বলছি দোষ, এখন তাহলে আমি রাখি, আম্মুর জন্য ঔষধ আনতে যেতে হবে। ওকে বাই। শাকিলের সাথে কথা বলে কল কাটতেই দেখি তানিয়ার কল আসলো। আমি রিসিভ করলাম। এই, তোমার নাম্বার বিসি দেখাচ্ছিল কেন? কার সাথে এত কথা বলছিলে? শাকিল ফোন দিয়ে খবর নিচ্ছিল। সত্যি বলছো তো? তোমাকে আমি মিথ্যা কথা বলতে যাব কেন? তোমাকে বিশ্বাস নেই। কি বললে? ঠিক বুঝলাম না। না, সেরকম কিছু না। ওসব কথা বাদ দাও, এখন বলো কেমন আছো? কিছুক্ষণ আগে না আমায় দেখে গেলে ভালো আছি, তাহলে? সে তো অনেকক্ষণ হয়ে গেল। ও তাই নাকি? আচ্ছা, বাসায় কখন গেলে? এই তো আসলাম, আর এসেই তোমাকে ফোন করলাম। ও, তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিই। ভাবছি তানিয়া মেয়েটা আমাকে নিয়ে মনে হয় একটু বেশিই চিন্তাভাবনা করছে। কেন করছে যার উত্তর আমার কাছে নেই। দেখতে দেখতে 2 মাস হয়ে গিয়েছে এই নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছি, আর আমি যে ব্যথা পেয়েছিলাম তা 3-4 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। তবে রাকিব পুরো 13 দিন হাসপাতালে ভর্তি ছিল। আহা, কি মারটাই না দিল। আমি থাকলে তো মরেই যেতাম। আর তানিয়া, ওনার কথা কি বলবো, সারাক্ষণ শুধু আমায় শাসন করে যাবে। এটা করো, ওটা করো, আমার সাথে এখানে যাবে, ওখানে যাবে, ইত্যাদি ইত্যাদি। মাঝে মাঝে বিরক্তও লাগে, কিন্তু কিছু করার নেই। কথা না শুনলে রাকিবের মতো ভয় দেখাবে, আমাকেও নাকি মেরে হাসপাতালে পাঠিয়ে দেবে। এই 2 মাসের মধ্যে তানিয়া আরও 3 বার আমাদের বাসায় এসেছিল। আম্মুকে দেখি এখন সারাক্ষণ শুধু তানিয়ার কথাই বলে যায়। তানিয়ার চোখগুলো কি সুন্দর, তানিয়ার চুলগুলো কি সুন্দর, তানিয়ার নাকটা কি সুন্দর, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আম্মু তো এখনও ওই ভালো রূপটার পিছনে আসল গুন্ডি রূপটা দেখেনি, যেটা আমি বেশ ভালোই জানি। যাই হোক, আর নতুন করে কিছু বললাম না। এখন ভার্সিটির ক্লাস শেষ, ক্যাম্পাসের এক কোণে দাঁড়িয়ে আছি। আজ নীলা আমাকে একা দেখা করতে বলেছে। আমার কাছে কি জানি কি একটা হেল্প নেবে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নীলা আসলো। আমি নীলাকে দেখে বললাম, এভাবে কেন দেখা করতে বলেছো? দরকার আছে, আগে কথা দাও আমাকে সাহায্য করবে। আমার সাধ্যমতো হলে অবশ্যই করব। আমি তোমার বন্ধু শাকিলকে ভালোবাসি। কি বলছো তুমি? আমি শাকিলকে ওই কলেজ লাইফ থেকে ভালোবাসি, কিন্তু দেখো না, আমার সাথে ভালো করে কথাও বলে না। অনেক কষ্ট করে ফোন নাম্বারটা নিয়েছিলাম। তাছাড়া আমি একদিন শাকিলকে জিজ্ঞেসও করেছিলাম, তুমি আমার সাথে কথা বলো না কেন? জানো শাকিল আমায় কি বলেছিল? কি বলেছিল? বলেছে ওর নাকি আমার সাথে কথা বলতে ভয় করে, তাই আমার সাথে কথা বলে না। এখন যা করার তোমাকেই করতে হবে। আমি আবার কি করব? তুমি শাকিলের বেস্ট ফ্রেন্ড। তুমি যদি শাকিলকে বলো যে আমি ওকে এত দিন ধরে ভালোবেসে যাচ্ছি, তাহলে ও তোমার কথা শুনবে। তাছাড়া শাকিল তোমার কথা কখনো ফেলবে না। প্লিজ আমার উপরে এই উপকারটুকু করে দাও, আমি শাকিলকে ছাড়া বাঁচব না। থাক থাক, আমার বন্ধুর জন্য আর তোমাকে মরতে হবে না। আমি সব কিছু সামলে নেব, তুমি কোনো চিন্তা করো না। মনে করো আগামীকাল থেকেই শাকিল তোমার। অনেক ধন্যবাদ তোমাকে। এখন চলো যাওয়া যাক। কখন আবার কে চলে আসে, আমাদের এভাবে দেখলে খারাপ ভাবতে পারে। যাব। তার আগে এই চিঠিটা নাও, এটা শাকিলকে দিয়ে দিও প্লিজ। দিয়ে দেব। কথাটা বলে আমি নীলার হাত থেকে চিঠিটা নিলাম। আমাদের কথার মাঝে হঠাৎ কোথা থেকে যেন তানিয়া চলে আসলো। দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। তোর হাতে কি রে এটা? আমাকে দে দেখি। এটা একটা চিঠি, আর এটা তোমাকে দেওয়া যাবে না। অন্য কারো চিঠি এভাবে পড়া উচিত নয়। আমি তানিয়া থেকে চিঠিটা সরিয়ে নিয়ে বললাম, আর তানিয়া আরও রেগে গিয়ে আমাকে বলল, আমি কিন্তু রেগে আছি, আর আমাকে বেশি কথা বলাবি না। চিঠিটা দে বলছি, নয়তো তোর কপালে অনেক কষ্ট আছে। কথাটা বলেই আমার হাত থেকে চিঠিটা নিয়ে নিল, আর শব্দ করে তানিয়া চিঠিটা পড়তে লাগলো। প্রিয় ভালোবাসা, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, সেদিন আমার ছোট্ট মনে
তোমার নামটি লেখা হয়ে গিয়েছিল। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সেটা যে কতটা আমি তা নিজেও জানি না। তোমাকে এক নজর দেখার জন্য ছটফট করতাম। আমি যে তোমায় অনেক ভালোবাসি সেটা বারবার তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি, যদি তুমি আমায় ফিরিয়ে দাও এই ভয়ে। কিন্তু আজ আমি তোমায় বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমায় ছাড়া বাঁচব না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আই লাভ ইউ সো মাচ। ইতি, তোমার ভালোবাসার অপেক্ষায় থাকা আমি নীলা। চিঠিটা পড়েই তানিয়া কান্না করতে লাগলো আর কাঁদতে কাঁদতে আমার দিকে আঙুল তুলে বলল, আমি তোকে অনেক ভালো মনে করেছিলাম। সেই প্রথম দিন থেকে তোকে আগলে আগলে রেখেছি, কিন্তু তুই আমার বিশ্বাস নিয়ে এইভাবে খেলা করেছিস। কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর তানিয়া আমার গালে কষে একটা চড় বসিয়ে দিল। তারপর বলল, আর একটাও কথা বলবি না আমার সাথে। তোর সাথে আমার আর কোনো কথা নেই। তাই থাক তুই তোর নীলাকে নিয়ে। আমার গায়ে হাত তুলে এই প্রথমবার তানিয়া অনেক কষ্ট পেয়েছে। এখন আরও বেশি কান্না করছে। তাই আমি তানিয়াকে বললাম, তুমি যা ভাবছো। আমাকে কোনো কথা বলতে না দিয়ে আবার একটা চড় বসিয়ে দিয়ে বলল, বললাম না আমার সাথে আর কখনো কথা বলবি না। তুই কি শুরু করছিস এইসব? নীলা বলল তানিয়াকে। আর তানিয়া নীলাকে মারতে গিয়েও হাত থামিয়ে নিল আর নীলাকে রাগ দেখিয়ে বলল, আমি তো তোকে সব কিছু বলেছিলাম, তারপরেও তুই আমার কাছ থেকে এইভাবে সব কিছু কেড়ে নিলি। তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তাহলে কিভাবে আমার সাথে এই রকমটা করতে পারলি? তুই যা ভাবছিস সব কিন্তু ভুল ভাবছিস। একবার মন দিয়ে আমার কথা শোন, তাহলে সব বুঝতে পারবি। থাক, এখন আর তোদের শাক দিয়ে মাছ থাকতে হবে না। আর তোকে যেন আমার সামনে না দেখি, তাহলে জানে মেরে ফেলবো। তানিয়া কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলল আর বলেই তানিয়া কান্না করতে করতে চলে গেল। তানিয়ার কথাগুলো সব আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। বুঝলাম না চিঠিটা পড়ে এত রিয়্যাক্ট করার কি ছিল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর চারপাশে ছাত্রছাত্রীরা তামাশার মজা নিচ্ছে। সরি তনয়, আমার জন্য এই সব কিছু হলো। আরে এতে সরি বলার কি আছে? তুমি বাসায় যাও, আমি শাকিলকে সব বুঝিয়ে বলবো। মনে মনে কষ্ট হলেও একটা মিথ্যা হাসি দিয়ে নীলাকে বললাম। তারপর নীলা চলে গেল। আমি এখন ক্যাম্পাসেই দাঁড়িয়ে আছি। আমার এত বড় অসম্মান এর আগে কখনো হয়নি। এত মানুষের সামনে এভাবে অসম্মান না করলেও পারতো। সত্যি খুব কষ্ট হচ্ছে। বুকের ভিতরটা যেন ফেটে যাচ্ছে। পুরো ক্যাম্পাস খালি হওয়ার পর আমি বেরিয়েছি। এতক্ষণ এক জায়গাতেই দাঁড়িয়েছিলাম। আস্তে আস্তে হেঁটে বাসার দিকে যাচ্ছি আর মনকে হালকা করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই তা হচ্ছে না। বাসার নিচে এসে কলিং বেল বাজালাম আর আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, তোর মুখটা এমন হয়ে আছে কেন? তোর কি কিছু হয়েছে? না আম্মু, কিছু হয়নি। তোর আওয়াজ এমন লাগছে কেন? বললাম তো কিছু হয়নি। আগে আমাকে ভিতরে আসতে দাও তো। আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি রুমে চলে আসি। তারপর ব্যাগটা রেখে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে রুমে বসে আছি। আজ আর খাওয়া দাওয়া করতে যাইনি। তাই কিছুক্ষণ পর আম্মু আমার রুমে আসলো আর আমার পাশে বসে বলল, তোর কি শরীর খারাপ লাগছে? আমায় বল কি হয়েছে। না আম্মু, কিছু হয়নি। তাহলে তুই খেতে আসলি না কেন? আমার পেট ভরা আছে, তাই আজ খেতে যাইনি। তুই আমাকে মিথ্যে কথা বলছিস? কি ভেবেছিস আমি বুঝতে পারবো না? আম্মু আমার হাতটা ধরে বলল। মনে হচ্ছে আম্মুও কিছু খায়নি, তাই আম্মুকে বললাম, চলো তাহলে আমরা একসাথে খাবো। আমি আম্মুকে জোর করে নিয়ে আসলাম খাওয়ার জন্য। আমার জন্য তো আম্মুকে চিন্তায় ফেলতে পারি না। তাই আম্মু আর আমি একসাথেই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। মোবাইলটা হাতে নিয়ে শাকিলকে ফোন দিলাম। হ্যালো শাকিল। কে রে, আজ ক্লাস শেষে কোথায় চলে গিয়েছিলি? একটা জরুরি কাজ ছিল, তাই তাড়াতাড়ি বাসায় চলে এসেছিলাম। ও আচ্ছা, বল এখন কি বলবি? প্রমিস কর আমার কথাটা রাখবি। এইভাবে বলছিস কেন? বলি কি এমন কথা যার জন্য আমাকে প্রমিস করতে বলছিস তুই? নীলা তোকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসে। তোকে অনেকবার তা বলতে গিয়েও বলতে পারিনি, যদি তুই ফিরিয়ে দিস সেই ভয়ে। আমি তোকে বলছি, নীলার চোখে আমি তোর জন্য অনেক ভালোবাসা দেখেছি। তুই ওকে আর ফিরিয়ে দিস না। শাকিল চুপ করে আছে।
তাই আমি আবারও তাকে বললাম, কী রে, কথা বলছিস না কেন? শুনছি, বল। আমি চাই তুই আজ বিকেলে নীলার সাথে দেখা কর, আর তুই আজ নীলাকে প্রপোজও করবি। সত্যি কথা বলতে নীলাকে আমারও ভালো লাগে, কিন্তু ওকে দেখলে কেমন যেন আমার ভয় লাগে। আমি ওসব কিছু শুনতে চাই না, তুই আজ নীলাকে প্রপোজ করবি, ব্যাস। দেখি কি করা যায়। আমি এত কিছু শুনতে চাই না, আমি যা বলছি তাই যেন হয়, না হলে তোর আর আমার বন্ধুত্ব এখনই শেষ, বাই। তারপর আমি ফোন কেটে দিলাম আর মোবাইলটা বন্ধ করে দিলাম। আমার বিশ্বাস শাকিল আর নীলার ভালোবাসা সফল হবেই। আমি আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যাবেলা ছাদে দাঁড়িয়ে আছি, পূর্ণিমা ঝলমলে আকাশ আর সাথে ফুরফুরে হাওয়া, সব মিলিয়ে পরিবেশটা আমার খুব ভালো লাগে। তবে ভার্সিটি সেই ঘটনা আমি এখনও ভুলতে পারছি না। সাধারণ একটা বিষয় নিয়ে তানিয়ার এত বড় রিয়্যাক্ট করার কি ছিল, সেটাই বুঝলাম না। আজ আর কিছুতেই মন লাগছে না, তাই আম্মুর সাথে বসে আড্ডা দিচ্ছি, যা থেকে মনটা অনেকটা হালকা হয়ে গিয়েছে। কিছুক্ষণ গল্প করার পর আব্বু বাসায় এলো, তাই আব্বুর সাথে কিছুক্ষণ গল্প করে ডিনার করে আমার রুমে চলে আসলাম। আজ আর ফেসবুকে যাইনি, কারণ মোবাইলটা বন্ধ রেখেছি। অনেক চেষ্টার পর ঘুমালাম। প্রতিদিনের মতোই আম্মুর ডাকে ঘুম ভাঙল। কটা বাজে দেখেছিস? আর এখনো তুই ঘুমিয়ে আছিস? ওঠ তাড়াতাড়ি। কি হয়েছে আম্মু? তাড়াতাড়ি ওঠ, না হলে ভার্সিটির জন্য দেরি হয়ে যাবে, পরে তো আমার উপরই চিল্লাবি। আমাকে আর একটু ঘুমোতে দাও, আজ আর ভার্সিটিতে যাব না। কেন যাবি না? কিছু হয়েছে কি? না, এমনি, তুমি এখন যাও তো। তারপর আম্মু চলে গেল, আমি আবারও ঘুমিয়ে পড়ি। তারপর যখন ঘুম ভাঙলো, উঠে দেখি 11:30 বেজে গেছে। তাই আর শুয়ে না থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে নাস্তা করলাম, নাস্তা করে টিভি দেখতে লাগলাম। টিভি দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর খিদেই আমার পেটে ইঁদুর লাফাচ্ছে। তাই আমি আম্মুকে বললাম, আম্মু খেতে দাও, খুব খিদে লেগেছে। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। আম্মু আমাকে খাবার বেড়ে দিয়ে আমার পাশে চেয়ার টেনে বসলো। আমি আম্মুকে বললাম, কিছু বলবে আম্মু? তোর কি কিছু হয়েছে? আমায় সত্যি করে বল তো। না আম্মু, আমার আবার কি হতে যাবে? তাহলে বেলা করে ঘুম থেকে উঠছিস, দুপুরের খাবার বিকালে খাচ্ছিস, আবার তোর মোবাইলটাও বন্ধ রেখেছিস, এমন কেন করছিস বলতো? ও কিছু না, আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই বন্ধ হয়ে গেছে। আম্মু আর কিছু না বলে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম, কিন্তু কিছুতেই রুমে ভালো লাগছে না। তাই ভাবলাম গতকালের মতো ছাদে যাই, তাই চলে আসলাম ছাদে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো ছাদে কেউ এসেছে, তাই ঘুরে দেখতে যাব, তার আগেই পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। বুঝতে বাকি নেই যে ওটা একটা মেয়ে। তাই আমি বিরক্তর সাথে বললাম, এটা কোন ধরনের অসভ্যতামি? কে আপনি? ছাড়ুন আমাকে। মেয়েটা চুপ করে আছে। তাই আমি বললাম, এভাবে একজন অচেনা ছেলেকে জড়িয়ে ধরতে আপনার লজ্জা করছে না? আর এখনো ছাড়ছেন না কেন? ছাড়ুন আমাকে। ছাড়ার জন্য তো ধরিনি যে ছেড়ে দেব। কণ্ঠ শুনে চিনতে বাকি রইল না, কে এই মেয়ে? এ আর কেউ নয়, এ তানিয়া। কিন্তু তানিয়া এখানে কেন? আর আমাকেই বা এভাবে জড়িয়ে ধরেছে কেন? এক ঝটকায় তানিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম, আর তার দিকে ঘুরে তাকালাম। ছাড়িয়ে নিতেই আবারও শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু এবার সামনে থেকে। কি শক্তি রে বাবা, টেনেও ছাড়াতে পারছি না। আমি আবারও ধমক দিয়ে বললাম, ছাড়ো আমাকে। না, ছাড়বো না। আগে বলো, গতকালের ঘটনার জন্য আমাকে মাফ করে দিয়েছো। আমি তোমাকে মাফ করার কে? আর তাছাড়া তুমি তো রোজ কত মানুষকে এভাবে মারো, অপমান করো। অন্য সবাই আর তোমার মধ্যে পার্থক্য আছে। প্লিজ আমাকে মাফ করে দাও। উফ, ছাড়ো বলছি। পাশের ছাদের মানুষ দেখলে কি ভাববে? আগে বলো, মাফ করেছো? মাফ করেছি। না হয়নি, ভালো করে বলো। ভালো হচ্ছে না কিন্তু। তাহলে আমিও ছাড়বো না। মনে হচ্ছে এই মেয়েটা আমাকে পাগল করেই ছাড়বে। তাই একরকম বাধ্য হয়েই তানিয়াকে বললাম, তানিয়া, গতকালের ঘটনায় আমি কিছুই মনে করিনি, তারপরও আমি তোমাকে মাফ করে দিচ্ছি, এখন আমাকে ছাড়ো। তানিয়া আমাকে ছেড়ে সামনে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। তানিয়ার মুখের দিকে তাকিয়ে আমি তো অবাক। ওর চোখগুলো লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেক কান্নাকাটি করেছে, আর মুখটাও একদম শুকিয়ে গেছে। মনে হচ্ছে ঠিকঠাক খাওয়া দাওয়া করেনি। কেন জানি না, তানিয়ার এমন অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগছে।
তাই তানিয়ার ওপর অনেক রাগ জমে থাকা সত্ত্বেও ওকে জিজ্ঞাসা করলাম, তোমার চেহারার এরকম অবস্থা কেন? তোমার জন্য। তানিয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল। আমি তো একটু অবাক হয়ে বললাম, আমার জন্য? আমি আবার তোমাকে কি করলাম? উল্টে তুমিই তো আমাকে কাল সবার সামনে চড় মারলে। হ্যাঁ, তোমার জন্যই তো আমার এই অবস্থা। আমাকে একবার বুঝিয়ে বলবে তুমি ঠিক কি বলতে চাইছো? তুমি কি কিছুই বুঝতে পারছো না? তানিয়া করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কথাটা বলল। আর আমি বললাম, তুমি কিছু না বললে আমি কি করে বুঝবো বলো? তুমি কি জানো গতকাল কেন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম? না, আমি কি করে জানবো? আমি মনে করেছিলাম নীলা তোমাকে ভালোবাসে, আর ওই চিঠিটা নীলা তোমাকে দিয়েছে, আর তুমি নীলার সাথে হেসে কথা বলছিলে দেখে মনে হচ্ছিল তুমিও নীলাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। কিন্তু আজ নীলা আর শাকিল এসে আমাকে সব বুঝিয়ে বলেছে যে ওই চিঠিটা ছিল শাকিলের জন্য, আর নীলা শাকিলকে ভালোবাসে। সব কিছু জানার পর আমি খুশি হব না দুঃখ পাবো ভেবেই পাচ্ছিলাম না। খুশি হওয়ার কারণ ছিল নীলা তোমাকে না, শাকিলকে ভালোবাসে, আর দুঃখ হচ্ছিল এই কারণে যে তোমার কোনো কথা না শুনেই আমি অমন খারাপ ব্যবহার করেছিলাম। সবটা জানার পর ভাবলাম তোমার কাছে মাপ চেয়ে নেব, কিন্তু তুমি ভার্সিটিতে গেলে না, তাই তোমাকে ফোন দিলাম, কিন্তু তোমার ফোনও বন্ধ বলছে, তাই আর না থাকতে পেরে তোমার কাছেই চলে আসলাম। তানিয়া কথাগুলো একদমই বলে ফেলল। আর আমি তানিয়াকে মজা করে বললাম, নীলা যদি আমাকে ভালোবাসতো তাহলে তোমার কি এমন ক্ষতি হয়ে যেত? হ্যাঁ, আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। কি? তানিয়ার কথা শুনে আমার পায়ের নিচে থেকে যেন মাটি সরে যাচ্ছে। তানিয়া এসব কি বলছে? আমার মতো একটা ছেলেকে তানিয়া নাকি ভালোবাসে? আমার নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছি না। প্লিজ তনয়, আমাকে ফিরিয়ে দিও না, তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না। তুমি আমার সাথে মজা করছো তাই না? বললাম তো আমি তোমাকে মাফ করে দিয়েছি। বিশ্বাস করো আমাকে, আমি তোমার সাথে কোনো মজা করছি না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। প্রথম দিন যখন তুমি আমার উপরে এসে পড়েছিলে এবং উঠে দাঁড়িয়ে আমার ভয়ে এক দৌড়ে উধাও হয়ে গিয়েছিলে, ওই সময় আমি তোমার ওই পোকা ফেস্টার প্রেমে পড়ে যাই। তোমাকে আমার সাথে সাথে রাখার জন্য তোমাকে ভয় দেখাতাম, যার জন্য সব সময় আমি তোমাকে কাছে পেতাম। যেদিন রাকিব তোমায় মেরেছিল আমার মনে হয়েছিল কেউ আমার কলিজায় আঘাত করেছে, তাই রাকিবকে সেই দিন হাতের সামনে পেয়ে পাগলের মতন মেরেছিলাম। তোমার মাথায় যখন রক্ত দেখেছিলাম মন চাইছিল তোমাকে শক্ত করে জড়িয়ে ধরি, কিন্তু আমি তা পারিনি, যদি তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। গতকাল যখন নীলাকে আর তোমাকে একসাথে দেখি আর তোমাদের হাতের ওই চিঠিটা পড়ি, মনে হয়েছিল আমার আশা ভালোবাসা সব কিছু নিমেষে শেষ হয়ে গেল। নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই তোমায় চড় মারি। তোমাকে মেরে কি আমি শান্তিতে ছিলাম নাকি? সারা রাত তোমার জন্য কান্না করেছি। আজ আবারও তোমাকে এক নজর দেখার জন্য ভার্সিটিতে গিয়েছিলাম, কিন্তু তুমি যাওনি। পরে নীলা আর শাকিল এসে আমার ভুল ভাঙালো, বাকিটুকু তো তোমায় আগেই বললাম। এখন কি তুমি বলবে আমি তোমাকে ভালোবাসি না? কান্না করতে করতে কথাগুলো বলে আবারও আমাকে জড়িয়ে ধরলো। আমি কি করব বুঝতে পারছি না, তাই কিছুক্ষণ চুপ থাকার পর বললাম, মানলাম তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? দেখো, প্রথমত তুমি কোটিপতি বাপের একমাত্র মেয়ে, আর আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার জন্য তোমার বাবা আমাদের সম্পর্ক কখনোই মেনে নেবেন না। তাই আগে থেকেই নিজেকে বুঝিয়ে নাও। আর তাছাড়া তুমি একজন মেয়ে হওয়া সত্ত্বেও তোমাকে কোনোদিন পর্দা করে চলাফেরা করতে দেখিনি। তুমি যতই গুন্ডিগিরি করো না কেন, মানুষ তোমাকে সামনে ভয় পেলেও পিছন থেকে কিন্তু খারাপ নজরেই দেখে। সেজন্য আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু ছাড়তে রাজি আছি, আর আমি তোমাকে কথা দিচ্ছি কাল থেকে আমি পর্দা করে চলাফেরা করব, 5 ওয়াক্ত নামাজও আদায় করব, কারোর সাথে কোনো রকম ঝামেলা করব না, সবার সাথে ভালো ব্যবহার করব। আর একটা কথা, বাবাকে তোমার কথা অনেক আগেই আমি বলে দিয়েছি। প্রথমে না করলেও পরে ঠিকই রাজি হয়ে যায়।
গতকাল বাবা অনেকবার জিজ্ঞাসা করেছিল আমার আর তোমার মাঝে কিছু হয়েছে কিনা, কিন্তু আমি বাবাকে কিছু বলিনি। এখন সব কিছুই তোমার মনের মতন হয়েছে। এবার বলো, আমাকে ভালোবাসবে তো? না, এখন আমি তোমাকে ভালোবাসতে পারবো না। ওই, তুই কিন্তু এখনো বেশি বকবক করে ফেলছিস। বল না, আমাকে ভালোবাসবি কিনা? এই দেখো, আবার শুরু করলে তো। আমি তো আগেই বললাম তোমার দ্বারা এসব ছাড়া সম্ভব নয়। তুমিই তো আমাকে রাগিয়ে দিচ্ছ। এইসব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দাও আর চুপচাপ বাসায় চলে যাও। আমার একটু কাজ আছে, তাই বাইরে যেতে হবে। কিন্তু আমার উত্তর তো পেলাম না। রাখো তোমার উত্তর, আগে নিচে চলো। তানিয়াকে বাসায় দিয়ে আমি বের হলাম। তারপর কাজ সেরে কিছুক্ষণ পর বাসায় এসে দেখি তানিয়া আম্মুর কাছে আমার নামে বিচার দিচ্ছে। জানো আন্টি, তোমার ছেলে একদমই ভালো না। তানিয়া আমাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো আম্মুকে বলছে, আর আম্মুও তেমনি তানিয়ার কথাগুলো খুব মজা নিয়ে শুনছে। আমাকে দেখেও না দেখার ভান করে আম্মু তানিয়াকে বলল, কেন? আমার ছেলে কি করেছে শুনি? তোমার ছেলে মোবাইল বন্ধ করে রেখেছে কেন জিজ্ঞাসা করেছো? আমাকে তো বললো ওর মোবাইলে নাকি চার্জ ছিল না। সব মিথ্যে কথা বলছে। আমি যদি ওকে ফোন করি তাই মোবাইল বন্ধ করে রেখেছে। আমি একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর আম্মু আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, তানিয়া যা বলছে তা কি সত্যি? আরে না আম্মু, আমার মোবাইলে সত্যি চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গিয়েছে। না আন্টি, দেখো না, ও এখনো মিথ্যে কথা বলছে। তোমার ছেলের মোবাইল গতকাল থেকে বন্ধ করে রেখেছে। কি, তোর এত বড় সাহস? আমাকে তুই মিথ্যে কথা বলেছিস? আজ রাতে তোর খাওয়া বন্ধ। আমি কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। কথা বললে সাজা আরও বাড়িয়ে দেবে। তাছাড়া আম্মুকে দেখে মনে হচ্ছে এটা আমার না, বরং তানিয়ার আম্মু। কেউ নিজের ছেলের সাথে এমন করে বলে মা নেই। লক্ষ্য করলাম তানিয়ার কথা শুনে আম্মুর চোখে জল এসে গেছে, আর আম্মু চোখ মুছতে মুছতে বলল, একটা চট দেব। কে বলেছে তোর মা নেই? আজ থেকে আমিই তোর মা। এখন থেকে আমাকে মা বলে ডাকবি। সত্যি? সত্যি। তাহলে তোমার হাতে আমাকে খাইয়ে দাও। গতকাল থেকে আমি কিছুই খাইনি, আমার খুব খিদে পেয়েছে। অবশ্যই খাইয়ে দেব, কিন্তু তার আগে এটা বল, কাল থেকে না খেয়ে আছিস কেন? তোমার ছেলের জন্য। তোমার ছেলের ওপর অভিমান করে কিছু খাইনি। তুই আগে খেয়ে নে, তারপর অভিমান ভাঙার ব্যবস্থা করছি। আম্মু চলে গেল তানিয়ার জন্য খাবার আনতে, আর তানিয়া ওখান থেকে উঠে এসে আমার পাশে বসলো। দেখলে তো, শাশুড়ি মাও কিন্তু আমারই দলে। তানিয়া একটা শয়তানি হাসি দিয়ে আমায় বলল, আর আমি বললাম, কে তোমার শাশুড়ি? পেরে উঠছে না, অমনি আম্মুকে হাত করতে শুরু করে দিয়েছে। আমি ওর সাথে রাগ দেখাচ্ছি কোথায় ওর চলে যাওয়ার কথা, কিন্তু না গিয়ে আমার আম্মুর হাতে খাবার খাচ্ছে। এই মেয়ে যদি ভবিষ্যতে আমার বউ হয়, তাহলে আমি নিশ্চিত আমার জীবন তেজপাতা বানিয়েই ছাড়বে। যতই বলুক না কেন ও ভালো হয়ে যাবে, ভালো হবে সেই অন্যের কাছে, কিন্তু আমার কাছে গুন্ডিগিরিই করবে। তবে সত্যি বলতে ভালোবাসা কি তা আগে না জানলেও এখন বেশ উপলব্ধি করতে পারছি। কারণ তানিয়া গতকাল আমাকে যখন চড় মেরেছিল তখন আমার একটুও কষ্ট হয়নি, কিন্তু যখন বলেছিল ও আমার সাথে কখনো কথা বলবে না, তখন অনুভব করেছিলাম আমার বুকে সেই চিনচিন ব্যথা। গতকালে সেই ঘটনা না ঘটলে মনে হয় আমি কোনোদিনও বুঝতে পারতাম না যে আমার মনেও তানিয়ার জন্য অনেক ভালোবাসা লুকিয়ে আছে। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তা সত্যি, আমিও তানিয়াকে ভালোবেসে ফেলেছি। আর তানিয়াকে তো তখনই মাপ করে দিয়েছিলাম যখন আমাকে জড়িয়ে ধরে কান্না করছিল। তখন তানিয়ার চোখের পানিতে আমার সব রাগ অভিমান ভেসে গেছে। তবে এখনই তানিয়াকে কিছু বলবো না, আগে তানিয়াকে সঠিক পথে আনতে হবে, একজন শান্ত মেয়েতে পরিণত করতে হবে। মারামারি ঝগড়াঝাটি থেকে তানিয়াকে ফিরিয়ে আনতে হবে, ক্লাসের ভালো স্টুডেন্টে পরিণত করতে হবে। আর আমার বিশ্বাস ভালোবাসার টানে তানিয়া এই কাজগুলো খুব সহজেই করতে পারবে। আগে তানিয়াকে নিজের মতো তৈরি করে নিতে চাই। তানিয়ার খাওয়া শেষ। তানিয়া আম্মুকে বলল, আম্মু, এবার আমায় বাসায় যেতে হবে। তোদের আব্বু এখনই চলে আসবে, দেখা করে তারপর না হয় যাস। না, আজ আর না, অনেকক্ষণ হয়ে গেল বাসা থেকে বেরিয়েছি। অন্যদিন এসে আব্বুর সাথে জমিয়ে আড্ডা দিয়ে যাব। আচ্ছা আচ্ছা, তোর যা ইচ্ছা হয় কর। তোমার ছেলেকে বলো না আমাকে এগিয়ে দিতে। দেখো, অনেক রাত হয়ে গিয়েছে। আমি বলে দিচ্ছি। ওই তো নয়, তানিয়াকে ওর বাসায় দিয়ে আয়। তানিয়ার কথা শুনে আম্মু আমাকে অর্ডার করে দিল।
আমি বিরক্ত হয়ে বললাম, তুমি তানিয়াকে চেনো না আম্মু? এই শহরে সবাই ওকে ভয় পায়। একা গেলেও তানিয়ার কিচ্ছু হবে না, দেখে নিও। আমার কথা শুনে তানিয়া চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর আম্মু আমাকে বলল, আমি এত কিছু জানতে চাই না, আমি যা বলছি তাই কর। কি আর করব, বাধ্য হয়ে রাজি হতে হলো। আমি তানিয়াকে ইশারা করে বললাম, চলো। তানিয়ার মুখে যেন রাজ্য জয়ের হাসি। আমাকে ভেঙচি কেটে আম্মুকে বলল, আম্মু আজ তাহলে আসি। তারপর তানিয়াকে নিয়ে রাস্তায় চলে আসলাম। এসে একটা রিক্সা করে দুজনে রিক্সায় উঠলাম। কিছুক্ষণ পর দেখি তানিয়া আমার দিকে বারবার চেপে চেপে বসছে, আর আমি বারবার তত সরে সরে বসছি। আমায় সরে যেতে দেখে তানিয়া বলল, এই তুমি এত সরে বসছো কেন? পড়ে যাবে তো। তাহলে তুমি এত এদিকে সরে আসছো কেন? আচ্ছা আমি একটু সরে বসছি, তুমি এইদিকে। এবার আমি ঠিকভাবে বসলাম। তবে না করা সত্ত্বেও তানিয়া আমার হাত ধরে রেখেছিল। বেশি না করতেও চাই না, কারণ আমারও বেশ ভালোই লাগছিল। তানিয়াকে নিয়ে তার বাড়ির সামনে নামলাম। তানিয়াদের বাড়ি দেখে আমি তো অবাক। এটাকে বাড়ি বললে ভুল বলা হবে, একদম রাজপ্রাসাদের মতো। দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। আজ না, অন্য কোনো দিন আসবো। আরে লজ্জা পেতে হবে না, এটা তোমারই শ্বশুর বাড়ি, ভিতরে চলো। এত স্বপ্ন দেখা বন্ধ করো। তাছাড়া আজ আর ভিতরে যাব না, অন্য কখনো যাওয়া যাবে। এখন আমি চলি। ওই শোনো। তানিয়া আমাকে পিছন থেকে ডাকলো। আমি পিছন ঘুরে তানিয়াকে বললাম, বলো। তোমার মোবাইলটা চালু করে রেখো প্লিজ। আচ্ছা রাখবো, এখন আসি। তারপর আমি সেখান থেকে বাসায় আসলাম। বাসায় এসে কিছুক্ষণ আব্বুর সাথে গল্প করে রাতে খাওয়া দাওয়া করে রুমে শুয়ে আছি। আর সত্যি বলতে তানিয়ার ফোনের অপেক্ষা করছি। চাইলে আমিও ফোন করতে পারি, কিন্তু তাতে আমার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। তানিয়া আমায় ফোন করলো। হ্যালো। হ্যালো, আমার জন্য বুঝি অপেক্ষা করছিলে? আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে তোমার জন্য অপেক্ষা করব। সেটা তো তোমার কথা শুনেই বুঝতে পারছি যে অপেক্ষা করছিলে। তা বলো, কেমন আছো? কিছুক্ষণ আগেই না দেখে গেলে কেমন আছি। উফ, একটু ভালোবেসে কথা বলো না। কার সাথে? কার সাথে আবার? আমার সাথে? আমি শুধু আমার বউয়ের সাথেই ভালোবেসে কথা বলবো, অন্য কারোর সাথে নয়। ভালো। তাহলে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো আমার সাথে। তুমি আবারও স্বপ্ন দেখতে শুরু করলে? তুমি সত্যিই পারো বটে। আমার সব স্বপ্নই তো তোমাকে ঘিরে, শুধু তুমিই বুঝতে চাইছো না। সময় হলেই দেখা যাবে। আচ্ছা, যা দেখবে দেখে নিও। এখন বলো কি করছো? এই তো শুয়ে আছি। আর তুমি? আমিও শুয়েই আছি। তাহলে ঘুমিয়ে পড়ো। সে তো ঘুমাবো, কিন্তু তার আগে তোমাকে একটু জ্বালিয়ে নি, তারপর। কেন আমাকে জ্বালাবে কেন? আমাকে জ্বালিয়ে তোমার কি লাভ? তোমাকে জ্বালাতে ভালো লাগে, তাই তোমাকে জ্বালাবো। তারপর তানিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখলাম। মেয়েটা এমনিতেই আমাকে অনেক জ্বালায়, আর সত্যি বলতে কি আমার ওগুলো বেশ ভালো লাগে। আমি তানিয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। প্রতিদিনের মতোই ঘুম ভাঙলো আম্মুর ডাকে। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে আসলাম। এসেই শাকিল আর নীলাকে একসাথে দেখলাম। তা দেখে পিছন থেকে শাকিলকে বললাম, ভালোই তো চলছে দুজনের মধ্যে। শাকিল পিছনে তাকিয়ে বলল, আরে তুই কেমন আছিস? ভালো। আর তুই? আমিও ভালো আছি। শাকিল হাসতে হাসতে আমায় বলল। তারপর নীলা আমায় বলল, ভাইয়া তুমি তানিয়াকে মাফ করে দাও প্লিজ। তানিয়া তোমাকে অনেক ভালোবাসে, তাই অমন করেছিল। আচ্ছা, কাল আসলি না কেন? আরে ওইসব কথা বাদ দে, এখন ক্লাসে চল। তারপর আমরা তিনজন ক্লাসের দিকে যাচ্ছি। নীলা আর শাকিল আগে আগে হাঁটছে, আর আমি তাদের পিছন পিছন। মেয়ে বসে পড়ল। আমি একটু অবাক হয়ে মেয়েটাকে বললাম, এই আপনি এখানে বসছেন কেন? উঠে যান বলছি। মেয়েটা চুপ করে আছে। তাই আমি বললাম, আপনি তানিয়াকে চেনেন? আপনাকে যদি দেখে আমার পাশে বসেছেন, তাহলে আপনাকে এই ভার্সিটি ছাড়া করবে বলে দিলাম। মেয়েটা হাসতে লাগলো। তাই আমি একটু ধমক দিয়ে বললাম, ওই মেয়ে, আপনি হাসছেন কেন? মেয়েটা হাসতে হাসতে মুখের থেকে বোরকার সামনের অংশটা সরালো। মুখ থেকে আমি তো হাঁ করে আছি। আসলে মেয়েটি অন্য কেউ নয়,
মেয়েটি হলো তানিয়া। কি জানাব, এবার তো মুখটা বন্ধ করেন, না হলে মাছি ঢুকে যাবে তো। তানিয়া ফাজলামো করে বলল। আমি অবাক হয়ে তানিয়াকে বললাম, রাতারাতি এত পরিবর্তন কিভাবে শুনি? বলেছি না তোমার জন্য সব কিছু করতে পারি, আর এটা তো সামান্য ব্যাপার। ভালো, আর এখন কিন্তু তোমাকে আগের থেকেও অনেক বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ। এবার আমাকে ভালোবাসবে তো? সেটা পরে ভেবে দেখা যাবে। শোনো, এত ভাব নিও না বলে দিলাম। ক্যাম্পাসে তো দেখলাম এদিক ওদিক তাকিয়ে আমাকে খুঁজছিলে, আর ক্লাসে এসে মন খারাপ করে বসেছিলে। যখন মনে করলে অচেনা কোনো মেয়ে তোমার পাশে বসেছে, তাকে উঠিয়ে দিতে চাইছিলে। আমি সব বুঝি, বুঝলে? বোঝো তোমার মাথা। তারপর ক্লাসে স্যার চলে আসলো, তাই আর কোনো কথা হয়নি। তবে তানিয়া আমার পাশেই বসেছিল। তানিয়ার এমন পরিবর্তনে স্যারও অনেক খুশি হয়েছে। তারপর আমরা এক এক করে সব ক্লাসগুলো শেষ করলাম। আজ তানিয়া মনোযোগ দিয়ে ক্লাস করেছে। ক্লাস শেষে আমরা সবাই মিলে বেরিয়ে আসলাম। সত্যি বলতে আজ নতুন করে আবারও তানিয়ার প্রেমে পড়ে গেলাম। আমার জন্য এত তাড়াতাড়ি এতটা পরিবর্তন হবে তা ভাবতে পারিনি। রাস্তায় এসে যখন আমি বাসার দিকে রওনা দেব, অমনি তানিয়া আস্তে করে একটা কাশি দেয়। আমি তার দিকে তাকালাম বোঝার জন্য যে কি হয়েছে। তানিয়া আমার দিকে তাকিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বলছে না। তাই আমি বললাম, কিছু বলবে? তানিয়া মাথা নাড়িয়ে না বলল। তাই আমি বললাম, তাহলে বাসায় যাও। কিন্তু তানিয়া যাচ্ছে না। এখন বুঝলাম ব্যাপার কি। আমি তো আজ তানিয়াকে রিক্সা করে দিতে ভুলেই গিয়েছি, তাই এইভাবে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি রিক্সা ডাকলাম আর বললাম, এই রিক্সায় ওঠো। উঠছি। তানিয়া হাসতে হাসতে রিক্সায় উঠল। ওর চেহারা দেখে মনে হচ্ছে অনেক খুশি হয়েছে। আজ আমি তার মনের কথা না বলাতেও বুঝতে পেরেছি। তাই এতে তানিয়ারও ভুল আছে। আমি তানিয়াকে পরিবর্তন হতে বলেছি, তাই বলে কি আমার কাছে কোনো আবদারও করবে না? তা তো হয় না। বরং তানিয়ার আবদারগুলো পূরণ করতে আমারও অনেক ভালো লাগে। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজালাম। দরজা খোলার পর সামনে তাকিয়ে দেখি আজ আম্মু না, অন্য কেউ দাঁড়িয়ে আছে। কেমন আছো ভাইয়া? আমি তো ভালোই আছি। আর তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা কখন আসলি? আমি বাসায় ঢুকতে ঢুকতে বললাম, এই তো কিছুক্ষণ আগে। ঠিক আছে, আমি তাহলে ফ্রেশ হয়ে আসি, তারপর তোর সাথে জমিয়ে আড্ডা দেব। তারপর আমি আমার রুমে আসলাম। আরে আমি তো বলতে ভুলেই গেছি, মেয়েটার নাম নাবিলা, আমার বান্ধবীর একমাত্র আদুরে মেয়ে। নাবিলা এবার অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। দেখতে অনেক সুন্দর হওয়ায় একটু বেশি স্টাইল করে। রুমে ব্যাগ রেখে গোসল করতে গেলাম। গোসল করে বেরিয়ে দেখি নাবিলা আমার রুমে বসে আছে। তাই নাবিলাকে বললাম, কিরে এখানে কি করছিস? আন্টি তোমাকে খাওয়ার জন্য ডাকছিল, তাই ডাকতে আসলাম। চল। খাওয়া দাওয়া করে রুমে আসলাম। আসতেই তানিয়া ফোন করলো। তানিয়ার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রাখলাম। দুপুরে না ঘুমালে আমার আবার ভালো লাগে না, তাই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম নাবিলার ডাকে। নাবিলা আমার কাছে এসে বলল, চলো ভাইয়া, ছাদ থেকে ঘুরে আসি। চল। তারপর দুজন মিলে ছাদের বেঞ্চে বসে জমিয়ে গল্প করলাম। নাবিলার সাথে অনেক দিন পর আড্ডা দিতে বসেছি, তাই গল্প করতে করতে সন্ধেটা পেরিয়ে গেল। তারপর আম্মু ডাকতে এলো ডিনার করার জন্য। নিচে এসে দেখি আব্বু চলে এসেছে। তাই আমরা সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। আমি রুমে আসার কিছুক্ষণ পর নাবিলাও আমার রুমে আসলো। আমি নাবিলাকে জিজ্ঞাসা করলাম, কিরে এত রাতে আমার রুমে, কিছু বলবি? ভাইয়া আমাকে কাল ঘুরতে নিয়ে যাবে। সারাক্ষণ বাসায় থাকতে খুব বোরিং লাগছে। আচ্ছা দেখছি। দেখছি না, নিয়ে যেতে হবে। আচ্ছা নিয়ে যাব। এখন গিয়ে তুই ঘুমা। নাবিলা চলে গেল। কিছুক্ষণ পর তানিয়াও ফোন করলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর তানিয়া বলল, একটা কথা বলবো, রাখবে? কি কথা বলো? অনেক দিন বেড়াতে যায়নি, আর কাল তো শুক্রবার, তাই আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব কেন? গুন্ডিগিরি ছেড়ে দিয়েছি বলে এই না যে আমার কথা শুনবে না। আমি কিছু শুনতে চাই না। আমরা কাল ঘুরতে যাব, ব্যাস। আচ্ছা আর রাগ করতে হবে না, নিয়ে যাব ঘুরতে।
তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে ঘুরতে যাওয়ার সময় হয়ে গেল। তানিয়া ফোন দিয়ে বলল আমাদের ভার্সিটির পাশের পার্কে চলে যেতে। তানিয়া নাকি সেখানেই অপেক্ষা করবে। নাবিলাকে সাথে নিয়ে রিক্সা করে চলে আসলাম পার্কের সামনে। রিক্সা থেকে নেমে দেখি তানিয়া সামনেই দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে আমাকে আর নাবিলাকে একসাথে রিক্সায় বসতে দেখে কিছুটা জ্বলছে। এটা মেয়েদের বিশেষ এক গুণ, তারা সব কিছু সহ্য করবে, কিন্তু ভালোবাসার মানুষকে অন্যের পাশে সহ্য করবে না। আমি নাবিলাকে নিয়ে তানিয়ার কাছে আসলাম আর বললাম তোমাদের পরিচয় করিয়ে দিই। এ হলো নাবিলা, আম্মুর বান্ধবীর মেয়ে, আমাদের এখানে ঘুরতে এসেছে। আর নাবিলা, এ হলো আমার বান্ধবী তানিয়া। তানিয়াকে বান্ধবী বলায় আমার দিকে রাগি রাগি চোখ করে দেখছিল। আর নাবিলা তানিয়াকে বলল, হ্যালো আপু, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি আপু। দেখলাম নাবিলা আর তানিয়া হেসে হেসে গল্প করছে, মানে দুজনে অনেক ফ্রি হয়ে গেছে। তানিয়াকে দেখে অনেক ভালো লাগলো। ঘুরতে এসেছে তবু বোরকা পরেই এসেছে। তিনজন মিলে পার্কের ভিতরে ঢুকলাম। পার্কটা অনেক সুন্দর, আমাদের মতো আরও অনেক মানুষ ঘুরতে এসেছে। তারপর নাবিলা আমায় বলল, ভাইয়া আইসক্রিম নিয়ে এসো, আইসক্রিম খাবো। আমি তানিয়াকে একটা বেঞ্চ দেখিয়ে বললাম, তাহলে তোমরা দুজন এখানে বসো, আমি আইসক্রিম নিয়ে আসছি। তারপর তিনজনের জন্য 3টা আইসক্রিম নিয়ে আসলাম আর ওদের দুজনকে আইসক্রিম দিলাম। তারপর সবাই আইসক্রিম খেতে খেতে ঘুরছি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আইসক্রিম আনতে যাওয়ার আগে তানিয়া হাসি খুশি ছিল, কিন্তু এখন কেন জানি না মন খারাপ করে আছে আর ভালো করে কথাও বলছে না। আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। তবে তানিয়ার মন খারাপ আমাকে ভাবাচ্ছে। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে আমি তানিয়াকে নিজেই ফোন করলাম, দেখি যদি আমি ফোন করাই তানিয়ার মন একটু ভালো হয়। ফোন দিতেই তানিয়া ফোন রিসিভ করলো। মনে হয় আমার ফোনের জন্যই অপেক্ষা করছিল। হ্যালো। মেয়েটা চুপ করে আছে, কোনো কথা বলছে না। তাই আমি বললাম, হ্যালো তানিয়া, কি হয়েছে আমাকে বলো। আমার কিছু হয়নি। তানিয়া, তুমি কান্না করছো কেন? প্লিজ বলো, কি হয়েছে তোমার? আমি তোমাকে ছাড়া বাঁচবো না তনয়। কি হয়েছে সেটা তো আগে বলো। নাবিলা বলেছে ও নাকি তোমাকে ভালোবাসে। কি? কি যা তা বলছো তখন থেকে? যা তা নয়, নাবিলা নিজের মুখে আমায় এই কথা বলেছে। নাবিলা তোমায় কখন এসব কথা বলেছে? যখন তুমি পার্কে আইসক্রিম আনতে গিয়েছিলে তখন বলেছে। আর কি বলেছে নাবিলা? তাহলে শোনো, যখন তুমি আইসক্রিম আনতে গেলে তখন নাবিলা আমায় বলল, আপু তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে প্লিজ? বলো, কি বলবে? তুমি তো তনয় ভাইয়ার অনেক ভালো বন্ধু মনে হয়, তুমি যদি কিছু বলো তাহলে অবশ্যই মানবে, তাই না? তারপর বলো। আমি তনয় ভাইয়াকে ভালোবাসি। কি? অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারি না। তুমি যদি আমার হয়ে একটু বলে দিতে তাহলে তনয় ভাইয়া আমাকে ফিরিয়ে দিতে পারবে না। প্লিজ আপু, আমার এই কাজটা করে দাও না প্লিজ। এই আপু, কথা বলছো না কেন? দেখি কি করা যায়। দেখি না, করতে হবে। আর তোমার কণ্ঠ পাল্টে গেছে কেন? না কিছু না, এমনি। তানিয়া কথাগুলো বলছে আর কান্না করছে। এখন ওকে আমি কিভাবে বোঝাবো? আমি শুধু ওকেই ভালোবাসি, অন্য কাউকে এক মুহূর্তের জন্য মানতে পারবো না। তনয়, তুমি কি আমাকে ভুলে যাবে? কি সব বলছো? আমি কি তোমায় কখনো ভুলতে পারি? এখন কান্না থামাও। তুমি নাবিলাকেই ভালোবাসবে, তাই না? আরে আমি কেন নাবিলাকে ভালোবাসতে যাব? ও তো আমার ছোট বোনের মতো। তাছাড়া তুমি চিন্তা করো না, নাবিলাকে সব বুঝিয়ে বললে আমার বিশ্বাস নাবিলা অবশ্যই বুঝবে। সত্যি তো? সত্যি সত্যি 3 সত্যি। এবার কান্না থামাও। খাওয়া দাওয়া করেছো? না। এত রাত হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া করনি কেন? নাবিলার অমন কথা শুনে কি আমার গলা দিয়ে খাবার নামবে? যাও গিয়ে খেয়ে এসো। না, খাবো না। খেয়ে এসো, না হলে কিন্তু আর কথা বলবো না।
এখন ফোন রাখছি। আচ্ছা খাবো, তবে একটা শর্ত আছে, বলো রাজি? কি শর্ত? আগে বলো রাজি কি না। আচ্ছা আমি রাজি, বলো কি শর্ত? যদি তুমি আমার পাশে এসে বসো তাহলে খাবো, নয়তো আজ সারা রাত না খেয়েই থাকবো। এটা কোনো কথা হলো? এত রাতে কিভাবে যাব তোমার কাছে? তুমি কিন্তু কথা দিয়েছো, আর যদি না আসো তাহলে না হয় আজ আমি না খেয়েই থাকলাম। আচ্ছা, তোমাকে আর না খেয়ে থাকতে হবে না, দেখছি কি করা যায়। বলেন তো এ কেমন জ্বালাতন। ফোন কেটে বাসা থেকে বেরিয়ে আসলাম। গন্তব্য তানিয়াদের বাড়ি, কিন্তু রাস্তায় কোনো রিক্সাও পাচ্ছি না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিক্সা আসলো। চলে আসলাম তানিয়াদের বাড়ির সামনে। বাড়িতে ঢুকতে যাব অমনি দারোয়ান চলে আসলো। আমাকে কিছুতেই ভিতরে যেতে দেবে না। বুঝলাম এর সাথে তর্ক করে কোনো লাভ নেই, তাই তানিয়াকে ফোন দিলাম। কোথায় তুমি, আসবে না? চলে এসেছি, কিন্তু দারোয়ান যে ভিতরে ঢুকতেই দিচ্ছে না। আচ্ছা, তুমি দারোয়ানকে মোবাইলটা দাও। আমি দারোয়ানকে মোবাইলটা দিলাম। কি বলেছে তা আমি শুনতে পাইনি। দারোয়ান কথা শেষ করে আবার আমাকে মোবাইলটা ফিরিয়ে দিল। এখন চলে আসো। আসছি। ফোন কেটে দিলাম। তারপর বাড়িতে ঢুকলাম। ভিতর গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা। মনে হয় তানিয়াই খুলে রেখেছে আমি চলে এসেছি বলে। আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকলাম। হঠাৎ করে তানিয়া এসে জড়িয়ে ধরল। এই কি করছো, ছাড়ো। না, ছাড়বো না। কেউ দেখে ফেললে খারাপ ভাববে, প্লিজ ছাড়ো। কেউ দেখবে না, কারণ বাড়িতে কেউ নেই। কেউ নেই মানে? তোমার আব্বু কোথায়? আব্বু বিজনেসের কাজে বাইরে গিয়েছে। ও, চলো এখন খেয়ে নেবে। কিন্তু তানিয়া না গিয়ে আমাকে জড়িয়ে ধরেই আহ্লাদি সুরে বলল, এইভাবে থাকি না, তাহলে না খেয়েও চলে যাবে। পাগলামি রেখে এখন চলো, এবার অনেক রাত হয়েছে। কিন্তু তানিয়া আমাকে খাওয়ার রুমে নিয়ে গেল এবং একটা চেয়ার টেনে বসতে বলল। তানিয়া খাবার নিয়ে এসে আমার বাম সাইডে বসলো, কিন্তু খাবার নিয়ে বসেই আছে, খাচ্ছে না। তাই আমি জিজ্ঞাসা করলাম, কি হলো, খাওয়া শুরু করো। না, খাবো না। এখন আবার কি হলো? তুমি না বললে আমি আসলে তারপর খাবে? তোমার হাতে খাইয়ে দাও, তাহলে খাবো। এটা কিন্তু কথা ছিল না। যাও, খাওয়াতে হবে না, তুমি ওই নাবিলাকেই খাইয়ে দিও। আচ্ছা আচ্ছা, খাইয়ে দিচ্ছি। আমার কথা শুনে তানিয়া অনেক খুশি হয়েছে। হাত ধুয়ে তানিয়াকে নিজের হাতে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে তানিয়াকে বললাম, এখন তাহলে আমি আসি, কেমন? আজ আমাদের এখানেই থেকে যাও না। না, অন্য একদিন এসে থাকবো। আজ থেকে যাও না, এমনিতেও অনেক রাত হয়ে গিয়েছে। থাকতাম যদি বাড়িতে আরো মানুষ থাকতো তাহলে, কিন্তু তুমি বাড়িতে একা, তাই চলে যাব। আচ্ছা, আবার আসবে কিন্তু। আসবো। আমি দরজার সামনে এসে বললাম, যাওয়ার আগে একবার জড়িয়ে ধরে প্লিজ। যদি না করি? তাহলেও ধরবো। তাহলে অনুমতি নিচ্ছ কেন? আমার কথা শেষ হওয়ার আগেই শক্ত করে জড়িয়ে ধরল। আর আমি বললাম, একটু আস্তে ধরো। জি না জানাব। আচ্ছা শোনো। বলো। নাবিলা কি আমাদের কথা বুঝবে? বুঝিয়ে বললে অবশ্যই বুঝবে। তাই যেন হয়, না হলে আমার কি হবে? চিন্তা করো না, আমি সব বুঝিয়ে বলবো। ওই বলো। আমার না হঠাৎ একটা কথা মনে পড়লো। আমাকেও তো বলো, তোমার কি এমন মনে পড়লো? এই তুমিই না আমাকে ভালোবাসো না বলেছিলে, তাহলে আমার জন্য এখানে চলে আসলে কেন? তানিয়া আমার চোখে চোখ রেখে হাসতে হাসতে বলল, আসলে আমি তো তানিয়াকে বলেছি আমি ওকে ভালোবাসি না। এখন মনে হয় সত্যিই ধরা পড়ে গেলাম। তাই আমি কথা ঘোরানোর চেষ্টা করে বললাম, আসলে হয়েছে কি। আর কিছু বলতে হবে না বাবু, আমি সব কিছুই বুঝতে পারছি। কিছুক্ষণ আগে কান্না করেছি, কারণ আমি মনে করেছিলাম তুমি আমাকে ভালোবাসো না, তাই ভয় হচ্ছিল যদি নাবিলাকে ভালোবেসে ফেলো। কিন্তু এখন আর ভয় করছে না, কারণ আমি জানি তুমি আমাকেই ভালোবাসো। আমাকে আর কিছু বলতে না দিয়ে তানিয়া বলতে লাগলো, আর আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা দিয়ে আছে। আমি তানিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, দেরি হয়ে যাচ্ছে, এবার আমায় বাসায় যেতে হবে। আচ্ছা, সাবধানে যাবে, আর বাসায় গিয়ে আমাকে ফোন করবে। আচ্ছা। তানিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবো এমন সময় আবারও পিছন থেকে ডাক দিল। আমি আবারও তার কাছে গেলাম আর বললাম,
আবার কি হলো? এটা কি হলো? এত বুঝতে হবে না, এখন বাসায় যাও, তোমার না দেরি হয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন কি হলো। আর মেয়েটাও একটু লজ্জা পেয়েছে, তাই আর কথা না বাড়িয়ে চলে আসলাম বাসায়। ডুপ্লিকেট চাবি ছিল, তাই বাসায় ঢুকতে সমস্যা হয়নি। রুমে এসে তানিয়াকে ফোন করে বলে দিলাম বাসায় চলে এসেছি। তারপর প্রতিদিনের মতোই কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ভার্সিটিতে গেলাম, ভালোভাবে সব ক্লাস শেষ করলাম। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, তানিয়া আজ অনেক হাসি খুশি। হতে পারে আমিও তাকে ভালোবাসি সেটা জানতে পেরে। আমি তানিয়ার চেহারায় সবসময় এমন হাসি দেখতে চাই, তাই নাবিলাকে সব ভালো করে বুঝিয়ে বলতে হবে, না হলে 3টে জীবন নষ্ট হয়ে যাবে। আর সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তানিয়া যে কিনা আমার জন্য এক কথায় নিজের সব বদ অভ্যাস ছেড়ে দিয়েছে, যে কিনা সবসময় ফ্যাশন করে বেড়াতো, সে এখন ঘুরতে গেলেও বোরকা পরে বের হয়। যে আমার জন্য এতটা পরিবর্তন হয়েছে, তাকে কিভাবে কষ্ট দিয়ে থাকতে পারি? আর সে যদি ভালোবাসার জায়গায় অন্য কিছু চায় আমার কাছে, তাহলেও না করতে পারবো না। বিকালে নাবিলাকে নিয়ে ছাদে আসলাম, উদ্দেশ্য সব কিছু বুঝিয়ে বলা। নাবিলা আর আমি ছাদের এক কোণে দাঁড়ালাম। তারপর নাবিলাকে বললাম, নাবিলা, তোকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবি প্লিজ। বলো। তানিয়া গতকাল আমাকে বলল তুই নাকি আমাকে ভালোবাসিস। কিন্তু আমি তো তোকে কোনোদিন ওই রকম চোখে দেখিনি। আমি সবসময় তোকে নিজের বোনের মতো দেখেছি, আর আমি চাই তুই সবসময় আমার বোন হয়েই থাক। কিন্তু? কোনো কিন্তু না, তোর এখনো অনেক পড়াশুনো বাকি। দেখবি সময় হলে আমার থেকেও ভালো ভালো ছেলে তোর পিছনে ঘুরবে। কিন্তু তোমার মতো তো হবে না। তুই তো দেখি ভারী বোকামে, তখন দেখবি আমার থেকে অনেক সুন্দর ও ভালো ছেলে পাবি। সত্যি তো? হ্যাঁ সত্যি। এখন একটা হাসি দে তো দেখি, তোকে এভাবে গোমরা মুখে একদম ভালো দেখায় না। আচ্ছা ভাইয়া। এখন তোকে আরও একটা কথা বলি। বলো ভাইয়া। তানিয়া আর আমি দুজনকে ভালোবাসি। কি? হ্যাঁ রে। আমার কথায় কি ভাবি রাগ করেছে? না রে, রাগ করেনি। তবে এখন থেকে ভাবি ডাকতে হবে না, ওইসব বিয়ের পরেই ডাকিস, কেমন? আচ্ছা। নাবিলার মাথা থেকে ভালোবাসার ভূত নামাতে পেরেছি, তাতেই অনেক। তারপর আরও কিছুক্ষণ ছাদে থেকে নিচে নেমে আসলাম। নাবিলার আবদার, আজ ওকে ফুচকা খাওয়াতে হবে, তাই বাইরে গিয়ে নাবিলার জন্য ফুচকা নিয়ে আসলাম। নাবিলাকে ফুচকা দিয়ে আমি রুমে আসলাম। এসেই তানিয়াকে ফোন করলাম। হ্যালো। হ্যালো, কি করছো? একজনের কথা ভাবছি। কার কথা ভাবছো? সেটা তোমাকে কেন বলবো? ঠিক আছে, বলতে হবে না, যাও। আচ্ছা শোনো না, একটা খুশির খবর আছে। বলো, কি খুশির খবর? আমি নাবিলাকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে বলেছি, আর নাবিলার মাথা থেকে সব ভালোবাসার ভূত নেমে গেছে। বেচারি মনে হয় কষ্ট পেয়েছে, তাই না? তা তো মনে হয় একটু পেয়েছে। জানো, এখন একদম চিন্তামুক্ত। কাল ওই কথা শোনার পর থেকে সবকিছু কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছিল, কিছুই ভালো লাগছিল না। এখন আর চিন্তা করতে হবে না, এখন সব ঠিকঠাক আছে। জানো, তুমি না একটু বেশিই হাবাগোবা, না হলে কোন মেয়ে তোমাকে কোন চোখে দেখে তাও বোঝো না। জি না ম্যাডাম, আমি যথেষ্ট বুঝি, আর বেশি বুঝলে সমস্যা আছে। আচ্ছা শোনো, কাল ভার্সিটিতে যেতে হবে না, বাড়িতেই থাকবে। কেন? কারণ আমি যাব না তাই। তোমাকে তো আবার চোখে চোখে রাখতে হয়, আমি না গেলে সেটা কে করবে শুনি? আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে চোখে চোখে রাখতে হয়? তুমি তো ওই রকমই। আর শোনো, কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এখনই বলো। এখন বলা যাবে না, কাল সময় হলেই ঠিক বুঝতে পারবে। ওকে, তোমার যা ইচ্ছা তাই করো। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। ভাবছি কাল তানি আমাকে কি সারপ্রাইজ দেবে। এই মেয়েকে বিশ্বাস নেই, কি থেকে কি করে বসে তা আল্লাহই ভালো জানে। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে একটু দেরি করেই উঠলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে টিভি দেখতে লাগলাম। আজ আর ভার্সিটিতে যাইনি তানিয়ার সারপ্রাইজ দেখার জন্য। আব্বু আজ দুপুরেই অফিস থেকে চলে আসলো, তাই জানতে গেলাম কি হয়েছে। কি হয়েছে আব্বু, দুপুরেই চলে আসলে যে? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? না, আমি তো ঠিক আছি, কিন্তু স্যার এসে বললো আমাদের বাড়িতে নাকি আজকেও আসবে, আমার নাকি
থাকাটা সেখানে খুব প্রয়োজন, তাই ছুটি দিয়ে চলে গেল। আমার তো মাথায় এখনো কিছুই ঢুকছে না। তাই নাকি? অবশ্য ভালোই হয়েছে আমিও আজ ভার্সিটি যাইনি। আজ তাহলে একসাথে আড্ডা দেওয়া যাবে। তুই বস, আমি ফ্রেশ হয়ে আসি। অনেক দিন পর সবাই একসাথে দুপুরে খেলাম। একসাথে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে কিছুক্ষণ গল্প করার পর আমি রুমে গেলাম। দুপুরে ঘুমানোর অভ্যেসটা প্রতিদিনের, তাই ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা ঘুম ভাঙলো কারো চিমটি কাটার ব্যথায়। আমি চিৎকার করে উঠে বসলাম। উঠে দেখি তানি আমার পাশে বসে মুচকি মুচকি হাসছে। আমি একটু অবাক হয়েই বললাম, তুমি তুমি এই সময় আমার রুমে কেন? বলেছিলাম না তোমাকে আজ একটা সারপ্রাইজ দেবো। চলো এখন রেডি হয়ে নিচে চলো। আমি তানিয়াকে বসতে বলে ফ্রেশ হয়ে আসলাম। তারপর তানিয়াকে নিয়ে নিচে যেতে যেতে এক ভদ্রলোককে দেখিয়ে বললাম, উনি কে? উনি তোমার শ্বশুর মশাই। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ জানাব, যা শুনছো তাই বলছি। আজ এটাই তোমার সারপ্রাইজ। বুঝি না এই মেয়ের মাথায় কখন কি চলে। তারপর নিচে এসে তানিয়া তার বাবার সাথে আমার পরিচয় করিয়ে দেয়। আমি আঙ্কেলকে সালাম দিয়ে এক পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর আঙ্কেল বলল, তনয়, তোমাদের সম্পর্কে আমি তানিয়ার কাছে অনেক কথা শুনেছি, আর আজ তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। আমি একগাল হেসে ওখানেই দাঁড়িয়ে থাকলাম। তারপর আঙ্কেল আব্বুকে বলল, ভাইজান, আজ আমি একটা অনুরোধ নিয়ে আপনার কাছে এসেছি। আপনার মতো এত বড় একজন ব্যবসায়ী আমার বাড়ি এসেছে, এটাই অনেক। আমাদের সৌভাগ্য যে আমরা আপনাকে সাহায্য করতে পারবো। আজ একজন ব্যবসায়ী হিসেবে নয়, একজন মেয়ের বাবা হিসেবে আমি আপনার কাছে এসেছি। মানে কি বলতে চাইছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনার ছেলের জন্য। আমার মেয়ে আপনার ছেলেকে অনেক ভালোবাসে। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না ভাইজান। কি বলছেন এসব? আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব এনেছেন? ভাইজান, আমি গত 10 বছর ধরে এদেশের সেরা বিজনেসম্যান হলেও আমার মেয়ের সুখের কাছে তা খুবই তুচ্ছ। জন্মের সময় তানিয়ার মা মারা যায়, তাই মেয়েটা কোনোদিন মায়ের আদর পায়নি, তাই হয়তো কিছুটা বিগড়ে গিয়েছিল। আমার মেয়ে কার সাথে ওঠা বসা করত, কি করত, দিন শেষে আমার কাছে সব খবরাখবর আসতো। কিন্তু তনয়ের সাথে যখন তানিয়ার দেখা হয়, তখন লক্ষ্য করলাম আমার মেয়ের মধ্যে একাধিক পরিবর্তন ঘটেছে। আর আজ আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। আমি তনয়ের সম্পর্কে অনেক খোঁজ খবর নিয়েছি। এ যুগে এর চেয়ে ভালো ছেলে আমার মেয়ের জন্য পাবো না, তাই প্লিজ আর না করবেন না। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাদের কেন আপত্তি থাকবে? ছেলে মেয়ের খুশিতে আমরাই খুশি। তারপর আব্বু আর আঙ্কেল গল্পে মেতে গেলে আমি ইশারায় তানিয়াকে আমার রুমে আসতে বলে ওখান থেকে চলে আসলাম। রুমে এসে বসে আছি। কিছুক্ষণ পর তানিয়া আসলো। তারপর আমি অনেক কৌতূহল নিয়ে তানিয়াকে জিজ্ঞাসা করলাম, কি করে হলো এইসব? কেন, দেখতে পাওনি বুঝি? দেখেছি তো, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না কিভাবে করলে এত কিছু। তোমাকে আর এত কিছু বুঝতে হবে না, তুমি শুধু বলো এখন রুমে ডাকলে কেন? কিছু না, এমনি ডাকলাম। জানি জানি, এখন আমাকে ধন্যবাদ দাও। কেন? তোমাকে ধন্যবাদ দেবো কেন? এই যে এত বড় কাজটা আমি একাই করে দিলাম। নেহাত তোমার আব্বু জোর করেছে তাই রাজি হয়েছি, না হলে তোমার মতো গুন্ডিকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই। কি এত বড় কথা? আজ তো তুমি শেষ। কথাটা বলেই তানি আমাকে বিছানার ওপর ফেলে দিয়ে আমার বুকে চড়ে বসলো। তারপর কিল ঘুষি থাপ্পড় ইচ্ছে মতো মারতে লাগলো। কেন যে ফাজলামি করতে গেলাম এখন বুঝতে পারছি তার মজা। আমি তানিয়াকে বললাম, এবারের মতো ছেড়ে দাও, কথা দিচ্ছি আর কখনো এমন কথা বলবো না। আর বলার চান্স পাবে না, আজই তোমায় শেষ করে দেব। রাগলে তো তোমাকে অনেক সুন্দর লাগে, প্রশংসা করে বাঁচার চেষ্টা করলাম। আর তানিয়া বলল, পাম দিচ্ছ তাই না? কি যে বলো না তুমি, আমি তোমাকে পাম দেব? এই সাহস হয়েছে আমায়? আজ এসব কথায় কাজ হবে না বাবু। এতক্ষণ তানিয়া আমার বুকে বসে মারছিল, তাই তানিয়াকে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। তানিয়ার মুখটা একদম আমার মুখের সামনে চলে এসেছে। ধীরে ধীরে তানিয়া নিঃশ্বাস বেড়ে যাচ্ছে। দুজনের চোখের দিকে তাকিয়ে আছি।
কেউ কিছু বলছি না। হঠাৎ কারো কথায় আমাদের ঘোর কাটলো। তাকিয়ে দেখি নাবিলা দরজার কাছে দাঁড়িয়ে আছে। তানিয়া আমার উপর থেকে এক ঝটকায় সরে গেল, মনে হয় লজ্জা পেয়েছে। নাবিল আমাদের ডেকে নিচে চলে গেল। তারপর আমরাও নিচে গেলাম। শুনলাম পরের সপ্তাহে আমাদের বিয়ে। কথাটা শুনে মনে হলো তানিয়া অনেক খুশি হয়েছে। সত্যি বলতে আমিও খুশি হয়েছি। আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি এই গুন্ডি মেয়েটা আমার বউ হবে। বিয়ের আগেই আমার এই অবস্থা করেছে। বিয়ের পর যে কি করবে আপনারা ভালোই বুঝতে পারছেন। আর হ্যাঁ, পরের সপ্তাহে আমাদের বিয়েতে কিন্তু আপনারা অবশ্যই আসবেন। আর অল্প বয়সে আমি কিভাবে বলি হচ্ছি সেটা দেখে যাবেন। হ্যালো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।